স্বাগতম সবাইকে। আজকে থাকছে তথ্যচ্যানের তৃতীয় পর্ব। তথ্যচ্যান গল্পটি আকারে একটু বড় হলেও গল্পটির মাঝে লুকিয়ে আছে অজস্র শিক্ষণীয় বিষয়, যেগুলো আমরা পারি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে নতুন করে জন্ম দিতে, যাতে একটি সভ্য সুন্দর সমাজ আমরা পেতে পারি। চলো না গল্পটা একটু ধৈর্য ধরে শুনে আসি। শুনবেন তথ্যচ্যানের তৃতীয় পর্ব। তারপর মানে দুপুরের খাওয়ার সময়টা তথ্যচ্যানের সব সময় খুব ভালো লাগতো। আর এখন তো হেডমাস্টার মশাই একটা নতুন খেলা চালু করেছেন। আগের মতনই এখনও 50 জনের টিফিন বাক্সের ভেতরে সাগর থেকে পাহাড় থেকে খোঁজা হয়। হেডমাস্টার মশাইয়ের পেছনে ওর স্ত্রী গামলা হাতে টহল দেন। এখানে খাওয়া শুরু হবার আগে সবাই মিলে চিবৌ চিবৌ গানটা গেয়ে নেয়। তারপর দস্তুর মতো ইদাদাকি মাসু বলে খাওয়া শুরু হয়। এর সঙ্গে এখন আবার একটা নতুন ব্যাপার জুড়েছে। প্রতিদিন এখন ওদের কাউকে না কাউকে একটা বক্তৃতা দিতে হতো। একদিন হেডমাস্টার মশাই বললেন, আমার মনে হয় আমাদের সকলেরই ভালো কথা বলতে শেখা উচিত। তোমরা কি বলো? এখন থেকে খাবার সময় একজন কেউ হলঘরের মাঝখানে গোল জায়গাটায় দাঁড়িয়ে কিছু একটা বলবে, ঠিক আছে? কারো মনে হলো নিজে ভালো কথা বলতে না পারলেও অন্যদের কথা তো শোনা যাবে। কারো কারো মনে হলো বেশ তো, সকলকে গল্প শোনানো যাবে। তথ্যচ্যান ঠিক জানতো না ও কি বলবে, তবুও চেষ্টা করে দেখতে তো অসুবিধে নেই। বেশিরভাগ ছেলেমেয়েরই আইডিয়াটা বেশ পছন্দ হয়েছিল। ঠিক হলো পরদিন থেকেই চালু হবে বক্তৃতা দেওয়া। এমনিতে জাপানি শিশুদের খাবার সময় কথা বলা বারণ, কিন্তু হেডমাস্টার মশাই বহু দেশে ঘুরে বেরিয়েছেন এবং সেই দেশ দেখার অভিজ্ঞতা থেকে ওর মনে হয়েছিল খাবার সময় গল্প করাটা খুব ভালো ব্যাপার। ছেলে মেয়েদের ধীরে ধীরে সময় নিয়ে খাবার খেতে বলতেন উনি। তাছাড়া ওর মনে হয়েছিল যে অনেকের মধ্যে উঠে দাঁড়িয়ে কথা বলতে শেখাটা খুব দরকার। তাই ওর মাথায় এই বক্তৃতার আইডিয়াটা এসেছিল। ছেলে মেয়েটা রাজি হবার পর হেডমাস্টার মশাই বললেন, দারুণ কিছু একটা বলতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের যা ইচ্ছে তাই বলতে পারো, যা তোমাদের ইচ্ছে করতে পারো, সেই বিষয়ে একবার চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, তাই না? তথ্যচ্যান খুব মন দিয়ে হেডমাস্টার মশাইয়ের কথা শুনছিল। কে আগে বলবে কে পরে তার একটা তালিকা করা হলো। ঠিক হলো যার যেদিন কথা বলার থাকবে সেদিন গান শেষ হলে সে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেবে। দুদিনের মধ্যেই ছেলেমেয়েরা বুঝতে পেরেছিল যে এক আধজন বন্ধুর সঙ্গে খাবার সময় গল্প করাটা এক ব্যাপার, কিন্তু গোটা স্কুলের সামনে কথা বলাটা অত সহজ ব্যাপার নয়। তার জন্য বেশ সাহসের প্রয়োজন হয়। কয়েকজন তো লজ্জার চোটে কেবল হেসেই চলছিল। একটা ছেলে দিব্যি একটা বক্তৃতা দেবে বলে মনে মনে তৈরি হয়ে এসেছিল। কি বলবে কিভাবে বলবে সব ঠিক করা ছিল, কিন্তু কথা বলার জন্য যখন উঠে দাঁড়ালো যেই অমনি সব গুলিয়ে গেল। বার কয়েক বক্তৃতার শিরোনামটা বলে আর বেশি দূর এগোতে পারলো না বেচারা। ব্যাঙেরা কেন আড়াআড়িভাবে লাফায়, অন্তত 3 বার এটা বলার পর ও শুরু করলো বৃষ্টি পড়ে যখন। তারপর আর কোনো কথা খুঁজে পেল না ছেলেটা। শেষে ব্যাস এইটুকুই, নমস্কার বলে ও নিজের জায়গায় ফিরে চলে গেল। তথ্যচ্যানের তখনও বলার সময় আসেনি, তবুও ঠিক করে রেখেছিল যে ওর প্রিয় রাজপুত্র রাজকন্যার গল্পটাই আবার বলবে। সবাই গল্পটা জানতো, তাই যখনই ও গল্পটা বলতে শুরু করত তখনই ছেলেমেয়েরা বলে উঠত, আর শুনবো না ওই গল্প। সে যাই হোক, তবুও ওই গল্পটাই ও বলবে বলে মনে মনে ঠিক করে রেখেছিল। এই নতুন খেলাটা বেশ জমে উঠেছে। এমন সময় একদিন একটি ছেলে বলল যে সে কিছুই বলবে না। আমার কিচ্ছু বলার নেই, সে বলল। কথাটা শুনে তথ্যচ্যান খুব অবাক হয়ে ভাবল, কেমন করে কারো বলার মতো কিছু না থাকতে পারে। কিন্তু সেই ছেলেটি সত্যি সত্যি কিছু বলার ছিল না। খাওয়া শেষ করে নিজের খালি টিফিন বাক্সটা সামনে নিয়ে ও বসে রইল। হেডমাস্টার মশাই যখন ও এগিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালেন, তোমার তাহলে কিছু বলার নেই? না। ছেলেটি কিন্তু কোনো চালাকি করছিল না, ও সত্যিই বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছিল না। হেডমাস্টার মশাই ওর ফোকলা দাঁতের পরোয়া না করে হা হা করে হেসে উঠলেন। বেশ, তাহলে তোমায় বলার মতন কিছু একটা খুঁজে দেওয়া যাক। কথা খুঁজে দেবে?
ছেলেটি অবাক হয়ে বলল। হেডমাস্টার মশাই ওকে তুলে এনে মাঝখানে গোল জায়গাটাকে দাঁড় করিয়ে দিয়ে দিলেন আর নিজে ওর জায়গায় গিয়ে বসে পড়লেন। মনে করে দেখো তো, আজ সকালে স্কুলে আসবার আগে তুমি কি করেছিলে? প্রথমে কি করলে ভাবো তো। আমি মানে ছেলেটি মাথা চুলকোতে লাগলো। চমৎকার, তাহলে তো তোমার অন্তত কিছু একটা বলার ছিল। এই তো আমি বললে তো, আমি মানের পরে কি হলো? মানে ইয়ে আমি ঘুম থেকে উঠলাম। ও আরও জোরে জোরে মাথা চুলকোতে লাগলো। তত্ত্বচ্যান আর ওর বন্ধুরা খুব মজা পাচ্ছিল। ওরা মন দিয়ে ছেলেটার কথা শুনতে লাগলো। তারপর ছেলেটি আবার মাথা চুলকোলো। ডেস্কের ওপর হাত দুটো জড়ো করে রেখে হেডমাস্টার মশাই হাসি হাসি মুখে ওর দিকে তাকিয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে উনি বললেন, খুব ভালো কথা, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলে, এটা তো সকলকে বোঝাতে পেরেছ। দেখো, ভালো কথা বলতে পারার জন্য তোমাকে দারুণ মজার কিছু বলতে হবে যাতে সবাই হাসতে পারে, এমনটা কিন্তু নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হলো, তুমি বলেছিলে তোমার কিছু বলার নেই, কিন্তু বলার মতন কিছু একটা কথা তো তুমি খুঁজে পেলে, তাই না? ছেলেটি কিন্তু বসে পড়ল না। এবার ও বেশ গলা চড়িয়ে বলল, তারপর সবাই সামনের দিকে ঝুঁকে পড়ে ওর কথা ভালো মতো শুনতে লাগলো। মস্ত একটা শ্বাস টেনে নিয়ে ও বলতে শুরু করলো। তারপর মানে মানে মা বললেন দাঁত মাজো, আর আমি দাঁত মাজলাম। হেডমাস্টার মশাই হাততালি দিয়ে উঠলেন। ছেলেমেয়েরাও সবাই হাততালি দিতে থাকলো। এর ফলে ছেলেটি আরও একটু জোর গলায় বলতে থাকলো। তারপর হাততালি থামিয়ে আর একটু সামনের দিকে ঝুঁকে সবাই প্রায় নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো। ছেলেটি বেশ বিজয়ীর মতন করে বলে উঠল, আমি স্কুলে চলে এলাম। একটি ছেলে তো এমনভাবে সামনের দিকে ঝুঁকে পড়ে কথা শুনছিল যে ওর নাকটা শটান গিয়ে টিফিন বক্সে ধাক্কা খেলো। যাই হোক, সবাই তখন বেজায় খুশি যে ছেলেটি বলার মতন কিছু একটা খুঁজে পেয়েছে। হেডমাস্টার মশাই খুব জোরে জোরে হাততালি দিতে লাগলেন, সাথে তত্ত্বচ্যান আর ওর বন্ধুরাও। আর সেই বলা ছেলেটি, সে তখনও সবার মাঝখানেই দাঁড়িয়েছিল, সেও হাততালি দিয়ে উঠল। হাততালির শব্দে হলঘরটা গম গম করতে লাগলো। অনেক বড় হয়ে যাবার পরেও হয়তো ছেলেটি সেদিনের হাততালির কথা ভুলতে পারেনি। আমরা তো শুধু খেলছিলাম। একটা বড় দুর্ঘটনায় তত্ত্বচ্যান খুব বিচ্ছিরিভাবে জখম হলো। ঘটনাটা ঘটলো ওর স্কুল থেকে ফেরার পর রকির সঙ্গে নেকড়ে নেকড়ে খেলার সময়। খেলাটা শুরু হয়েছিল এইভাবে। ঘরের দুই প্রান্ত থেকে দুজনে গড়িয়ে এসে ওর গায়ে ধাক্কা খেয়ে জড়াজড়ি করে হুটোপুটি করছিল। তারপর আবার ওরা ছিটকে যাচ্ছিল, আবার গড়িয়ে আসছিল। এইভাবেই খেলাটা চলছিল। এক সময় ওদের মনে হলো, তত্ত্বচ্যানেরই মনে হলো আর কি, যে এই খেলাটাকে আরও একটু জটিল করা দরকার। ও ঠিক করলো, ঘরের দুদিক থেকে গড়িয়ে এসে দুজন যখন মুখোমুখি হবে তখন দুজনেই নেকড়ের মতো ভঙ্গি করবে। যে বেশি ভালো নেকড়ে হতে পারবে সেই খেলায় জিতবে। এখন রকি ছিল জার্মান শেফার্ড জাতের কুকুর, ফলে নেকড়ে সাজা ওর পক্ষে কিছুই কঠিন কাজ ছিল না। কেবল কান দুটো খাড়া করে মুখ খুলে দাঁত বের করলেই ওকে দিব্যি নেকড়ে নেকড়ে দেখতে লাগতো। ওর চোখ দুটোও বেশ রাগ রাগ ভাব করতে পারত। ওদিকে তত্ত্বচ্যানের জন্য কাজটা একটু কঠিন ছিল। হাত দুটো উপরের দিকে তুলে কান খাড়া করার ভঙ্গি করে মুখ খুলে গড় গড় শব্দ করে ও তেড়ে এসে রকিকে কামড়ানোর ভাব করছিল। প্রথম দিকটাতে রকি বেশ ভালোই খেলছিল, কিন্তু বেচারা তো নেহাতি একটা কুকুরছানা, তাই খানিক বাদে খেলা ভুলে গিয়ে ও সত্যি সত্যি তত্ত্বচ্যানকে বেশ জোরে কামড়ে দিল। ছানা হলে কি হবে, চেহারায় তো তত্ত্বচ্যানের ডবল, আর গায়েও বেশ জোর। এছাড়া ওর দাঁতগুলো ছিল বেশ ধারালো, ফলে কিছু বোঝবার আগেই তত্ত্বচ্যানের ডান কানটা ওর মাথা থেকে ঝুলে পড়লো আর অঝরে রক্ত পড়তে লাগলো। চিৎকার শুনে মা রান্নাঘর থেকে ছুটে এসে দেখেন যে মেয়ে দু হাত দিয়ে ডান কানটা ধরে ঘরের এক কোণে বসে আছে, সঙ্গে রকি। আর তত্ত্বচ্যানের জামা রক্তে মাখামাখি হয়ে গেছে। বাবা বাইরের ঘরে বেহালা প্র্যাকটিস করছিলেন, চিৎকার শুনে ছুটে এলেন। রকি যেন বুঝতে পারছিল যে একটা ভয়ানক গন্ডগোল করে ফেলেছে, তাই দু পায়ের ফাঁকে লেজ গুজে করুণ চোখে তত্ত্বচ্যানের দিকে তাকিয়েছিল। তত্ত্বচ্যানের তখন একটাই চিন্তা, বাবা মা যদি রাগ করে রকিকে তাড়িয়ে দেয় বা কারো কাছে দিয়ে দেয়, সে তো ওর জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা হবে।
তাই এদিকে হাত দিয়ে ডান কানটা ধরা, ওদিকে সে রকির পাশেই বসে রইল, কেবল কেঁদেই চলেছে। রকিকে বকো না, রকিকে বকো না। মা আর বাবার জন্য তখন ওর কানটা পরীক্ষা করা বেশি জরুরি ছিল, কিন্তু তত্ত্বচান তো কিছুতেই হাত সরাবে না। ও কেবল একটাই কথা বলে চলেছে, আমার ব্যথা করছে না, রকির ওপরে রাগ করো না, রকিকে তোমরা বকো না। বস্তুত তখন তত্ত্বচানের কোনো ব্যথা অনুভূতিও হচ্ছিল না। ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, রকির কি হবে। মা বাবা ততক্ষণে বুঝতে পেরেছে যে ঘটনাটা কি ঘটেছে। রকি নিশ্চয়ই তত্ত্বচানকে কামড়ে দিয়েছে। ওর কান থেকে তখনও রক্ত পড়ে চলেছে। কানটা দেখতে হবে তো, তাই ওরা কথা দিলেন যে না, রকিকে কিছু করা হবে না। তখন মেয়ে কান থেকে হাত সরাতে রাজি হলো। কানটা দেখে মা তো একেবারে আঁতকে উঠলেন। বাবা ছোট্ট তত্ত্বচানকে কোলে নিয়ে ছুটে গেলেন ডাক্তারখানার দিকে। মা সামনে সামনে ছুটছিলেন। ভাগ্যের সময় মতন ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, তাই তো কানটাকে আবার ঠিক আগের মতন করে সেলাই করে জুড়ে দেওয়া গেল। বাবা মা হাফ ছেড়ে বাঁচলেন যেন। কিন্তু তত্ত্বচানের মাথায় তখনও একই চিন্তা, মা বাবা যে বলেছিলেন রকিকে বকবে না, ওরা কথাটা রাখবে তো। মাথা থেকে চিবুক পর্যন্ত সাদা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তত্ত্বচান যখন বাড়ি ফিরল, তখন ওকে একটা সাদা খরগোশের মতো দেখতে লাগছিল। যদিও বাবা কথা দিয়েছিলেন যে রকিকে বকবেন না, তবুও কুকুরটাকে আচ্ছা করে একটু শিক্ষা দিতে ইচ্ছে করছিল খুব। কিন্তু মায়ের চোখ যেন বলতে চাইছিল, তুমি না কথা দিয়েছিলে। বাবা অনিচ্ছা সত্ত্বেও চুপ করে রইলেন। এদিকে তত্ত্বচান তো বাড়িতে ঢুকেই রকিকে জানাতে চাইছিল যে সব কিছু ঠিক আছে, তেমন কিছু হয়নি তার, ওকে কেউ বকবেও না। কিন্তু কোথায় রকি? রকি, রকি! এই প্রথম তত্ত্বচান কেঁদে ফেলল। ও ডাক্তারের কাছে গিয়ে একবারও কাঁদেনি, কারণ ওর ভয় ছিল যে তাতে বাবা মায়ের রকির উপর রাগ আরো বেড়ে যেতে পারে। কিন্তু এবার ওর চোখের জল আর আটকানো যাচ্ছিল না। কাঁদতে কাঁদতেও ডাকতে লাগলো, রকি, রকি কোথায় তুই? অনেকবার ডাকার পর যখন সেই চেনা খয়েরি শরীরটা সোফার পেছন থেকে বেরিয়ে এলো, তখন তত্ত্বচানের কান্না ভেজা মুখে হাসি ফুটে উঠল। রকি আস্তে করে গিয়ে ওর ভালো কানটাকে একটু চেটে দিল। ব্যান্ডেজের ভেতর থেকে সামান্য একটু বেরিয়েছিল কানটা। দু হাত দিয়ে রকিকে জড়িয়ে ধরে তত্ত্বচান ওর কানের ভেতরে মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস নিল। মা আর বাবা বলতেন রকির কানের ভেতরে বিচ্ছিরি গন্ধ, কিন্তু গন্ধটা তত্ত্বচানের কি ভালোই না লাগতো। রকি আর তত্ত্বচান দুজনেরই সেদিন ক্লান্তির চোটে খুব ঘুম পেয়ে গিয়েছিল। গরমকাল শেষ হতে চলেছে। আকাশে একটা গোল চাঁদ, আর নিচে সাদা ব্যান্ডেজে মোড়া একটা ছোট্ট মেয়ে, সঙ্গে তার ছোট্ট কুকুর। সেদিন সেই ছোট্ট কুকুরটা মনে মনে সংকল্প করেছিল আর কোনোদিন সে নেকড়ে নেকড়ে খেলবে না। গ্রীষ্ম শেষের গোল চাঁদ দুই বন্ধুর দিকে তাকিয়ে রইল। তত্ত্বচান আর রকি সেদিন দুজন দুজনের আরো ভালো বন্ধু হয়ে গিয়েছিল। স্পোর্টস। প্রতি বছর নভেম্বর মাসের 3 তারিখে তমইতে স্পোর্টস হতো। অনেক গবেষণার পর হেডমাস্টার মশাই ওই দিনটিকে বার্ষিক খেলাধুলোর দিন হিসাবে বেছে নিয়েছিলেন, কারণ উনি দেখেছিলেন যে ওই দিনটাতে বৃষ্টি হবার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। কি জানি কিভাবে উনি ব্যাপারটা বুঝেছিলেন। হয়তো নভেম্বরের 3 তারিখ থেকে শরতের শেষ দিন মনে করা হতো বলে হেডমাস্টার মশাই এই দিনটিকে বেছেছিলেন, কিংবা হয়তো আবহাওয়ার তথ্য সংগ্রহ করে উনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এমন হতে পারে যে মেঘের দল ঠিক করেছিল শিশুদের এই আনন্দ উৎসবটিকে মাটি করবে না। আহারে, কত না উৎসাহের সঙ্গে ওরা ওদের স্কুলকে সাজিয়ে তুলতো এই স্পোর্টসের জন্য। আশ্চর্য, এই দিনটাতে কিন্তু সত্যিই কখনো বৃষ্টি হতো না। তমইতে সবকিছুই ছিল অন্যরকম, বার্ষিক খেলাধুলার অনুষ্ঠানটিও। যে দুটি খেলা অন্য স্কুলে হতো তা ছিল ট্যাগ অফ ওয়ার, দড়ি টানাটানি, আর 3 পায়ের দৌড়। বাকি সব খেলায় ছিল হেডমাস্টার মশাই নিজস্ব আবিষ্কার। তেমন কোনো বিশেষ জিনিসেরও দরকার হতো না, রোজকার ব্যবহারের সামগ্রী দিয়েই সেই সব খেলার আয়োজন করা যেত। যেমন ধরো কার্প রেস। কয়েকটা লম্বা আর রংচঙের কাপড়ের কার্প মাছ মাটিতে শোয়ানো থাকতো। যেমন কার্প মাছ মে মাসের বয়েজ ডে উপলক্ষে উৎসবের দিন বাঁশের খুঁটি থেকে টাঙানো হয়, ঠিক তেমনই বাঁশি বাজালেই ছেলে মেয়েদের কাপড়ের কার্পের দিকে ছুটে গিয়ে মাছের গোল মুখের ভেতর দিয়ে পেটের মধ্যে চলে গিয়ে আবার ল্যাচ দিয়ে বেরিয়ে আসতে হতো। তারপর আবার খেলা শুরুর জায়গায় ফিরে যেতে হতো।
3টে কার্প মাছ, একটা লাল আর 2টা নীল। তাই এক রাউন্ডে কেবল 3জন করে খেলতে পারত। দেখতে সহজ লাগলেও খেলাটা ছিল দারুণ শক্ত। মাছের পেটের ভেতরটা অন্ধকার, ওদিকে মাছগুলো আকারে খুব লম্বা। তাই অনেক সময় ছেলে মেয়েদের বোঝার উপায় থাকতো না লেজ না মুড়ো কোন দিকে তারা চলেছে। তত্ত্বচ্যান সহ বেশ কয়েকজন অনেক দূর পর্যন্ত হামা দিয়ে চলার পরই বুঝতে পারলো যে ওরা মাথার দিকটাতেই ফিরে যাচ্ছিল। তখন আবার ঘুরে গিয়ে হামা দিতে শুরু করতো। বাইরে থেকে খেলাটা দেখতে ভারী মজার ছিল। মাছের পেটের ভেতর ছেলেমেয়েরা দিক পাল্টাচ্ছে, হামা দিচ্ছে, মনে হতো 3টে জ্যান্ত কার্প মাছ আঁকাবাঁকা হয়ে চলেছে বুঝি। আর একটা খেলার নাম ছিল মায়ের খোঁজে। বাঁশি বাজা মাত্র ছেলে মেয়েদের আড়াআড়ি করে দাঁড় করানো একটা মইয়ের ফাঁক দিয়ে গলে গিয়ে উপরে রাখা একটা ঝুড়ি থেকে একটা করে খাম তুলে নিয়ে সেটা খুলে ভেতরের কাগজটা পড়ে নিতে হবে। ধরো তাতে যদি লেখা থাকতো সাক্ষ্যচ্যানের মা, তখন যে সেই কাগজটা পেত তাকে ছুটতে গিয়ে দর্শকের আসন থেকে সাক্ষ্যচ্যানের মাকে খুঁজে নিয়ে তার হাত ধরে ছুটে গিয়ে দৌড়টা শেষ করতে হতো। মইয়ের ভেতর দিয়ে গলে যাবার সময় খুব সাবধানে বেড়ালের মতো সুনিপুণভাবে চলতে হতো, নয়তো পেছনটা মইয়ের ফাঁকে আটকে যেতে পারে। তাছাড়া সাক্ষ্যচ্যানের মাকে হয়তো বাচ্চারা চিনতো, কিন্তু কাগজে যদি লেখা থাকতো মিস অকুর বোন বা মিৎসার ওৎসুর মা বা মিসেস কুনিনোরির ছেলে, যাদের সঙ্গে ওদের কখনোই দেখা হয়নি, তখন ভিড়ের মধ্যে গিয়ে ডাক দিতে হতো মিস অকুর বোন বলে। এটা করতে সাহসের প্রয়োজন হতো। কেউ যদি ঘটনাচক্রে নিজের মায়ের নাম লেখা কাগজটাই তুলতো তাহলে তো আর কথাই নেই, অমনি সে লাফাতে লাফাতে এসে মাকে বলতো, মা মা চলো। দর্শকদেরও এই খেলাটার সময় সতর্ক থাকতে হতো, কখন যে কার ডাক পড়বে কে জানে। আর নাম ডাকা মাত্র তো বেঞ্চ বা মাদুর ছেড়ে উঠে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে একটু পথ করে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে অপেক্ষা করা বাচ্চাটির হাত ধরে ছুটে গিয়ে দৌড়টা শেষ করতে হতো। তাই যখনই কেউ একজন এসে দর্শকদের সামনে দাঁড়াতো তখন এমনকি বাবারা পর্যন্ত দম বন্ধ করে নামটা শোনার জন্য অপেক্ষা করতেন। নিজেদের মধ্যে গল্পগুজব বা টুকটাক কিছু খাওয়ার তো কোনো প্রশ্নই উঠত না। শিশুদের মতন বড়দেরও প্রায় সমানভাবে খেলায় যোগ দিতে হতো। হেডমাস্টার মশাই আর অন্য শিক্ষকরা ছেলে মেয়েদের সঙ্গে 2টো দলে ভাগ হয়ে গিয়ে ট্যাগ অফ ওয়ার খেলতেন। সবাই মিলে দড়ি ধরে টানাটানি করতো আর হেইও হেইও বলে চেঁচাতো। ইয়াসুয়াকি চ্যানের মতো যাদের দড়ি টানাটানিতে অসুবিধে, তাদের কাজ ছিল দড়ির মাঝখানে বাঁধা রুমালটা কোন দিকে বেশি চলে যাচ্ছে এবং ফলে কোন দল জিতেছে তার প্রতি লক্ষ্য রাখা। শেষের খেলাটা ছিল রিলে রেস। এতে গোটা স্কুল যোগ দিত, কিন্তু এই খেলায়ও তোমইতে অন্যভাবে খেলা হতো। খুব বেশি দূর পর্যন্ত কাউকেই দৌড়াতে হতো না। প্রত্যেককে হলঘরে যাবার যে গোল সিঁড়ি আছে তা দিয়ে একবার উঠতে হতো, আরেকবার নামতে হতো। আপাত দৃষ্টিতে দেখতে তো জলের মতন সোজা, কিন্তু খেলাটা আসলে খুব একটা সোজা ছিল না। গোল সিঁড়িগুলো ছিল খুব গায়ে গায়ে লাগানো। সিঁড়ির ধাপটা বিশেষ বড় ছিল না। তাছাড়া নিয়ম ছিল যে এক এক ধাপের বেশি সিঁড়ি আর একবারে পেরানো যাবে না। কাজটা সহজ ছিল না, বিশেষ করে যাদের পা লম্বা ছিল তাদের জন্য। তাই রোজ যে সিঁড়ি দিয়ে ওরা দুমদাম করে ওঠানামা করতো, স্পোর্টসের দিনে সেই সিঁড়িগুলোই কেমন যেন পাল্টে যেত। ছেলে মেয়েরা সব হাসতে হাসতে চেঁচাতে চেঁচাতে ওপর নিচ করতে লাগলো। দূর থেকে দেখলে মনে হতো যেন একটা রঙের মিছিল, একটা রকমারি কাচের ক্যালাইডোস্কোপ। সব মিলিয়ে গোল সিঁড়ি ছিল 8টা। তত্ত্বচ্যানের প্রথম স্পোর্টসের দিনটিও চমৎকার মেঘমুক্ত ছিল, যেমনটা হেডমাস্টার মশাই প্রত্যাশা করেছিলেন। আগের দিন ছেলে মেয়েরা রঙিন কাগজে কেটে শিকল আর তারা বানিয়ে এনে চারিদিকে টাঙিয়ে দিয়েছিল। ওদিকে আবার জমজমাট সব সুর বাজছিল গ্রামোফোনে। সব মিলিয়ে বেশ একটা উৎসব উৎসব ভাব। তত্ত্বচ্যান ছোট্ট কালচে নীল রঙের শর্টস আর সাদা ব্লাউজ পরে এসেছিল। ওর আসল ইচ্ছে অবশ্য ছিল অ্যাথলেটিক ব্লুমার পরার, মানে যে ছোট ছোট প্যান্টগুলোতে বেশ কুচি কুচি করা থাকে আর যা পরে মেয়েরা দৌড়ায় বা অন্যান্য সব অ্যাথলেটিক্সের খেলা খেলে। খুব ইচ্ছে ওর ব্লুমার পরার। একদিন স্কুলে দেখেছিল হেডমাস্টার মশাই কয়েকজন কিন্ডারগার্টেনের দিদিমণিকে ইউরিথমিক্সের প্রশিক্ষণ দিচ্ছেন। দিদিমণিরা সবাই ছোট ছোট কুচি দেওয়া প্যান্ট পরেছিলেন। তত্ত্বচ্যানের কি যে ভালো লেগেছিল ওই প্যান্টগুলো।
যতক্ষণই দিদিমণিরা জোরে জোরে পা দাপাচ্ছিলেন অমনি ওদের পেছনগুলো দুলে দুলে উঠছিল। এটাই তত্ত্বচানের দারুণ লেগেছিল। তারপর বাড়ি ফিরে ওর শর্টস পরে খুব করে মাটিতে পা দাপাতে লাগলো, কিন্তু কিছুতেই ওর পেছনটা দুলছিল না। বেচারা বাচ্চা মানুষ, তার শিশু শরীর কি আর বড়দের মতন দুলে উঠতে পারে? কিন্তু ও ধরে নিয়েছিল যে ওই ছোট প্যান্টের জন্যই দিদিমণিদের শরীরে দুলুনি এসেছিল। মাকে জিজ্ঞেস করাতে মা বললেন ওই প্যান্টকে অ্যাথলেটিক ব্লুমার বলে। তথ্যচান মাকে বলেছিল যে ওই রকম একটা ছোট প্যান্ট পরেই স্পোর্টসে যেতে চায়, কিন্তু অনেক খুঁজেও ওই ছোট মাপের ব্লুমার পাওয়া গেল না। কি আর করা, ওকে শর্টস পরেই আসতে হলো। কিন্তু হায়, তাতেও যে তার শরীর একটুও দুলে উঠল না। একটা আশ্চর্য ঘটনা ঘটলো ওই স্পোর্টসের দিনে। তাকাহাসি, যার কিনা হাত পাগুলো ওই রকম ছোট ছোট ছিল, স্কুলের সবচেয়ে বেটে মানুষ, সেই সব খেলায় প্রথম হতে থাকলো। একদম অবিশ্বাস্য একটা ব্যাপার। সবাই যখন কার্প মাছের পেটের ভেতরে ঢুকে হাঁচর পাচর করছিল, তাকাহাসি ততক্ষণে দৌড় শেষ করে ফেলেছিল। মইয়ের ভেতর দিয়ে যতক্ষণ বাকিরা কেবলমাত্র মাথা গলাতে পেরেছিল, তাকাহাসি ততক্ষণে কোথায় কত দূরে পৌঁছে গিয়েছিল। আর রিলে রেস, অন্যরা তো কষ্ট করে এক ধাপ সিঁড়ি বেয়ে উঠেছিল, নামছিল, কিন্তু তাকাহাসি বেশ তরতর করে উঠে নেমে ওর দৌড় শেষ করে ফেলেছিল। ঠিক যেন ছায়াছবির কোনো একটা অংশ একটু দ্রুত চালিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। সবাই বলল, এই চলো, তাকাহাসিকে হারাতেই হবে। ওকে টপকে যাবার সংকল্প থাকলেও কেউই ওকে হারাতে পারছিল না। তত্ত্বচান চেষ্টা করলো, কিন্তু পারল না। সোজা পথে যেটুকু ছোটার ব্যাপার ছিল তাতে তাকাহাসি পিছিয়ে পড়লেও জটিল ব্যাপারগুলোতে প্রতিবারই ও জিতে যাচ্ছিল। খুব খুশি হয়ে গর্বে বুক ফুলিয়ে তাকাহাসি পুরস্কার নিতে গেল। ও সব কয়টা খেলাতেই প্রথম হয়েছিল, তাই পুরস্কারের পর পুরস্কার পেতে লাগলো। সবারই একটুখানি হিংসে হচ্ছিল। সামনের বছর আমি তাকাহাসিকে হারাবো মনে মনে এমন সংকল্প করলেও প্রতি বছরই তাকাহাসি সমস্ত পুরস্কার পেয়ে স্কুলের সবচেয়ে ভালো খেলোয়াড় হয়ে উঠেছিল। পুরস্কারের ব্যাপারটাও হেডমাস্টার মশাই নিজের মতন করে ভেবেছিলেন। প্রথম পুরস্কার একটা মস্ত মূলো, দ্বিতীয় পুরস্কার দুটো বার্ডকের শিকড়, তৃতীয় এক আটি পালং শাক। এই ধরনের সব জিনিস। অনেকদিন পর্যন্ত তত্ত্বচান মনে করত সব স্কুলেই বুঝি স্পোর্টসে এমন শাক সবজি পুরস্কার দেওয়া হয়। তখনকার দিনে বেশিরভাগ স্কুলেই নোটবুক, পেন্সিল, রাবার ইত্যাদি পুরস্কার দেওয়া হতো। তমইয়ের ছেলেমেয়েরা এই কথাটা জানতো না ঠিকই, তবু ওই মূলো আর বার্ডকের ব্যাপারটা ওদের একটুও ভালো লাগতো না। যেমন ধরো তত্ত্বচান কয়েকটা পেঁয়াজ আর একজোড়া বার্ডকের শিকড় নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে ওর খুবই লজ্জা লাগছিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়া কিছু বাড়তি পুরস্কারও দেওয়া হতো, ফলে প্রত্যেকেই কিছু না কিছু একটা সবজি পেয়েই যেত। কিন্তু সবজি নিয়ে বাড়ি ফিরতে এত লজ্জাই বা কেন? মায়ের জন্য বাজার করে কিছু একটা কিনে আনতে তো কই ওদের লজ্জা করতো না। কিন্তু কি জানি কেন স্কুল থেকে সবজি নিয়ে বাড়ি ফিরছে ওদের মনে হতো এই ব্যাপারটা খুবই বোকা বোকা। মোটা মতন একটা ছেলে একটা বাঁধাকপি পুরস্কার পেয়ে ভেবেই পাচ্ছিল না সেটা নিয়েও কি করবে। আমি এটা নিতে চাই না, আমি এটা ফেলে দেব, ও বলল। গাজর, মূলো ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অন্য ছেলেমেয়েরাও এই ধরনের কথাবার্তা বলছিল। হেডমাস্টার মশাইয়ের কানেও নির্ঘাত কথাগুলো পৌঁছেছিল, কারণ উনি উঠে এসে ওদের সামনে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে বলো তো, তোমরা এগুলো নিতে চাও না বুঝি? খানিক থেমে থেমে উনি বললেন, মাকে গিয়ে এগুলো দিয়ে বলো আজ রাতের জন্য কিছু একটা রান্না করতে। এই সবজিগুলো তো তোমরা নিজেদের পরিশ্রম দ্বারা উপার্জন করেছ। তোমাদের বাড়ির সবার জন্য তোমরা নিজেরা কিছু একটা রোজগার করে নিয়ে যাচ্ছ আজকে। এইটা ভাবতে তোমাদের ভালো লাগছে না? এইগুলো খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখো। হেডমাস্টার মশাই ঠিকই বলেছিলেন। এই প্রথম তত্ত্বচান ওর বাড়ির জন্য কিছু একটা নিজে রোজগার করে নিয়ে যাবে। এই তো দারুণ ব্যাপার। আমি মাকে মশলাদার বার্ডক রাখতে বলবো। হেডমাস্টার মশাইকে ও বলল, পেঁয়াজ দিয়ে কি করতে বলবো এখনো ভাবিনি। এবার অন্যরাও ভাবতে শুরু করলো বাড়িতে সেই রাতে কি কি রান্না হতে পারে সেই কথা। আর যেই ভাবনা সেই কাজ, হেডমাস্টার মশাইকে সেগুলো বুঝিয়ে বলতে লাগলো সবাই। চমৎকার, এবার তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ, হেডমাস্টার মশাই বলে খুব সুন্দরভাবে হাসলেন। এই সবজিগুলো রান্না হবার পর ছেলে মেয়েদের বাড়িতে সবাই মিলে কেমন স্পোর্টসের গল্প করতে করতে রাতের খাবার খাবে,
হয়তো মনে মনে সেই কথাটাই ভাবছিলেন উনি। তাকাহাশির কথাটাই যে বেশি করে ভাবছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ছেলেটার খাবার টেবিল তো সেদিন প্রথম পুরস্কারের সবজিতে বোঝাই হয়ে গিয়েছিল নিশ্চয়ই। হেডমাস্টার মশাই ভাবছিলেন ছেলেটার নিশ্চয়ই এই দিনটার কথা বেশি করে মনে থাকবে। ও যে এত বেটে, ও যে আর একটুও বাড়বে না, এই নিয়ে হীনমন্যতা তৈরি হবার আগে হয়তো ওর এই দিনটার কথা মনে পড়বে। কে জানে, এই যে অদ্ভুত সব খেলা, হয়তো ওর কথা ভেবে এমন সব খেলার আবিষ্কার করেছিলেন হেডমাস্টার মশাই, যাতে তোমইয়ের স্পোর্টসে তাকাহাশি সব কটা প্রথম পুরস্কার পেতে পারে। কবি ইচ্ছা। ছেলেমেয়েরা হেডমাস্টার মশাইকে ভালোবেসে ইচ্ছা কোবায়াশি বলে ডাকত। ভালোবেসে ওর নামে একটা কবিতাও লিখেছিল। ইচ্ছা কোবায়াশি আমাদের খুব প্রিয়, মাথায় মস্ত টাক। 19 শতকের এক বিখ্যাত কবি ছিলেন ইচ্ছা নামে। তার পদবিও ছিল হেডমাস্টারের মতন কোবায়াশি। এই ইচ্ছা কোবায়াশি 3 লাইনের হাইকু কবিতা হেডমাস্টার মশাই সোসাকু কোবায়াশি খুবই ভালোবাসতেন। ওদের এত বেশি শোনাতেন ইচ্ছার কবিতা যে হেডমাস্টার মশাইয়ের মতন ইচ্ছাও ছেলে মেয়েদের কাছে প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন। ইচ্ছার কবিতায় একটা আশ্চর্য সততা ও গভীরতা ছিল যা হেডমাস্টার মশাইকে মুগ্ধ করত। জীবনের ছোট্ট ছোট্ট সামান্য জিনিস নিয়ে লেখা কবিতা। সেই সময়কার অসংখ্য হাইকু কবির মাঝখানে ইচ্ছা ছিলেন স্বতন্ত্র। তার নিরাভরণ পদ্মের শিশুসুলভ সারল্য হেডমাস্টার মশাইকে খুব আকর্ষণ করত। তাই একটু সুযোগ পেলেই উনি ছাত্রছাত্রীদের ইচ্ছার কোনো একটা কবিতা শিখিয়ে দিতেন। ওরাও লাইনগুলো মুখস্থ করে নিত। যেমন, ও ভাই রোগা ব্যাং, তুমি হেরো না যেন, ইচ্ছা আছে তোমার পাশে। চড়াই ছোট্ট চড়াই, সরে দাঁড়াও সরে দাঁড়াও, ওই আসছে রাজার ঘোড়া। মাছিটাকে ছেড়ে দাও, হাত নিংড়ে পা নিংড়ে, ও তো তোমার দয়াই চায়। হেডমাস্টার মশাই একবার একটা হাইকুতে সুর দিয়েছিলেন আর ছেলেমেয়েরা সবাই মিলে গিয়েছিল। সোসাকু কোবায়াশি, এসো খেলো আমার সাথে ওগো ছোট্ট অনাথ ভাই। অনেক সময় আবার হেডমাস্টার মশাই হাইকুর ক্লাস নিতেন, যদিও সেটা ঠিক পাঠ্যসূচির মধ্যে পড়তো না। তত্ত্বচান জীবনের প্রথম হাইকুটা লিখেছিল নোরাকুরো সম্পর্কে। নোরাকুরো ছিল ওর প্রিয় গল্পের চরিত্র। একটা কুকুর যাকে নিয়ে একটা কমিক বেরুতো সেই সময়কার একটি ছোটদের পত্রিকাতে। নোরাকুরো নাকি একজন সাধারণ সৈন্য হয়ে যুদ্ধে যোগ দিয়েছিল। তারপর ধীরে ধীরে চাকরিতে ওঠানামা করতে করতে অবশেষে বেশ উঁচু পদে চলে গিয়েছিল। নেরি কুকুর ব্ল্যাক চলেছে বিশ্বভ্রমণে, এখন সে আর যুদ্ধে নেই বলে। হেডমাস্টার মশাই বলছিলেন চেষ্টা করবে সহজ কিছু নিয়ে হাইকু লেখার, তুমি যা ভেবেছ তেমন কিছু নিয়ে লিখবে। তত্ত্বচানের কবিতাটাকে ঠিক হাইকু বলা চলে না, কিন্তু ওর মাথার মধ্যে তখন কেমন ভাবনা চলতো তার একটা আভাস পাওয়া যায় ওই 3টে লাইন থেকে। এমনিতে হাইকুতে 5 7 5 এর একটা ছন্দ ভাগ থাকার কথা, ওটা ছিল 5 7 7। আসলে ইচ্ছার ছোট্ট চড়াই নিয়ে লেখা হাইকুতে 5 8 7 ছন্দ ভাগ দেখে ও ভেবেছিল ওটাও বুঝি এমন হবে। সেদিন ওরা কুহুনবুৎসু মন্দিরে হাঁটতে যেত, কিংবা যেদিন বৃষ্টি পড়তো বলে ওরা বাইরে খেলতে যেতে পারতো না, সবাই মিলে হলঘরটাতে জড়ো হতো। সেদিন তোময়ের ইচ্ছা কোবায়াশি ওদের হাইকু শোনাতেন। মাঝে মাঝে হাইকু দিয়ে হেডমাস্টার মশাই নিজের মনের ভাব প্রকাশ করতেন। জীবন আর প্রকৃতি সম্পর্কে ওর ভাবনা হাইকুর 3 লাইনের মধ্যে ফুটে উঠত। মনে হতো ইচ্ছার কিছু হাইকু যেন তোময়ের জন্যই লেখা হয়েছিল। বরফ গলে যায় হঠাৎ সারা গ্রামে, শিশুরা হেসে ওঠে। বিরাট রহস্য। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে তত্ত্বচান একদিন একটা পয়সা কুড়িয়ে পেল। জীবনের সেই প্রথম ওই মাছির ট্রেনে উঠেছিল ও। জিওগা ইয়োকার পরের স্টেশনের নাম মিদরি গায়োকা। সেখানে ঢোকার মুখে রেল লাইনটা একটা অদ্ভুত বাঁক নিত, সঙ্গে সঙ্গে ট্রেনটাও বেশ সশব্দে একদিকে হেলে পড়তো। তখন তত্ত্বচান শক্ত করে কিছু একটা ধরে থাকতো। ও ট্রেনের শেষের দিকের একটা কামরায় উঠতো, উঠে ডান দিকের দরজার কাছে গিয়ে যেদিকে ট্রেন চলেছে সেদিকে মুখ করে দাঁড়িয়ে থাকতো। ওর নিজের প্ল্যাটফর্ম ডান হাতেই পড়তো, আর ওর কামরাটা স্টেশন থেকে বেরোবার গেটের একেবারে মুখে গিয়ে দাঁড়াতো।
সেদিন মিদরি গায়কাতে পৌঁছানোর আগে ট্রেনটা যখন বাঁক নিচ্ছিল, তখন এই তথ্যচান দেখতে পেয়েছিল ওর পায়ের কাছে পয়সার মতন কি একটা যেন পড়ে আছে। আগে একবার পয়সা ভেবে ভুল করে ও একটা বোতাম কুড়িয়ে তুলেছিল, এবার তাই ভালো করে জিনিসটা পরীক্ষা করে নিতে হবে ও ভাবলো। ট্রেনটা যখন আবার সোজা হয়ে হাঁটতে লাগলো, তখন ও ভালো করে জিনিসটাকে দেখে নিল। হ্যাঁ, পয়সাই বটে, 5 সেন্ট। কারো হাত থেকে পয়সাটা পড়ে গেছে নিশ্চয়ই, আর পড়ে গিয়ে ওর দিকে গড়িয়ে এসেছে, তথ্যচান ভাবলো। কিন্তু কার হাত থেকে পড়লো? ওর আশেপাশে তো কেউই ছিল না। এখন কি করা যায়? তথ্যচানের মনে পড়লো কে যেন ওকে বলেছিল যে কখনো যদি পয়সা কুড়িয়ে পাও সোজা পুলিশের হাতে দিয়ে দেবে। কিন্তু ট্রেনে কি আর পুলিশকে পাওয়া যাবে? ঠিক তক্ষুনি ট্রেনের দরজা খুলে কন্ডাক্টর এক কামরায় ঢুকলেন। তথ্যচানের কি যে মনে হলো ও নিজেই জানে না, কেন যেন ওর ডান পায়টা দিয়ে পয়সাটা চেপে দিল। কন্ডাক্টর ওকে চিনতেন, উনি তাকিয়ে হাসলেন। তথ্যচান সেদিন ভালো করে হাসতেই পারলো না। পায়ের নিচে চেপে রাখা পয়সাটার কথা ভেবে ওর কেমন যেন নিজেকে অপরাধী অপরাধী লাগছিল। তাই ও ঠোঁট ফাঁক করে দুর্বলভাবে একটু হাসলো। ঠিক তখনই ট্রেনটা উকায়ামা স্টেশনে পড়লো। এর পরেরটাতে ও নামবে। এদিকে বাম দিকে প্ল্যাটফর্ম, তাই বাঁ দিকের দরজাটা খুলে গেল আর বেশ অনেক যাত্রী গাড়িতে উঠে এলেন। তথ্যচান একটু ধাক্কা খেল ঠিকই, কিন্তু নড়ার কোনো চেষ্টাই করলো না। পয়সাটা পা দিয়ে চেপে রাখতে রাখতে ও ভেবে নিল এরপর কি করবে। ট্রেন থামলে পয়সাটা কুড়িয়ে নিয়ে কোনো পুলিশকে দিয়ে দেবে। তারপর মনে হলো বড়রা কেউ ওকে পয়সা কুড়োতে দেখে যদি চোর ভাবে। তখনকার দিনে 5 সেন্ট দিয়ে ক্যারামেল লজেন্সের একটা ছোট্ট প্যাকেট পাওয়া যেত, অথবা লজেন্সের একটা লম্বা টুকরো। তাই বড়দের কাছে সামান্য হলেও তথ্যচানের কাছে 5 সেন্টের মূল্য ছিল অনেক। তথ্যচানের তাই খুব ভাবনা হতে লাগলো। ঠিক আছে, ও মনে মনে বলল, আমি আস্তে করে বলবো যে আমার পয়সা পড়ে গিয়েছিল, আমাকে তো সেটা তুলতেই হবে। তখন নিশ্চয়ই সবাই বিশ্বাস করবে যে পয়সাটা আমারই। তারপর আবার ওর মনে হলো, এই কথাটা বলার পর সবাই যদি আমার দিকে তাকায় আর কেউ যদি বলে ওঠে যে ওটা আমার, তাহলে? অবশেষেও ঠিক করলো যে স্টেশনে পৌঁছাবার আগে নিচু হয়ে বসে জুতোর ফিতা বাঁধার ভান করে পয়সাটা চুপি চুপি তুলে নেবে। প্ল্যানটা কাজে দিল। তথ্যচান প্ল্যাটফর্মে নামলো খুব ক্লান্ত, ঘর্মাক্ত হয়ে। হাতের মুঠোয় ধরা 5 সেন্ট। থানাটা স্টেশন থেকে বেশ দূরে। অত দূর যেতে হলে ওর বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যাবে, মাও দুশ্চিন্তা করবেন। তাই মনে মনে এরকম ঠিক করলো, এখন পয়সাটা একটা গোপন জায়গায় রাখবে। তারপর কাল ওটা স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের দেখাবে আর জিজ্ঞেস করবে কি করা উচিত। তাছাড়া বন্ধুদের তো পয়সাটা দেখানোই উচিত, কারণ আর তো কেউ এরকম একটা পয়সা কুড়িয়ে পায়নি। এবার এটা লুকোবে কোথায়? বাড়ি নিয়ে গেলে মা হয়তো নানা প্রশ্ন করবেন, তাই অন্য কোথাও পয়সাটা রেখে যেতে হবে। স্টেশনের পাশে একটা ঝোপের মধ্যে ঢুকে তথ্যচান বেশ নিশ্চিন্ত হলো যে এখানে কেউ আসবে না, কেউ ওকে দেখতে পাবে না। এবার ও একটা লাঠি দিয়ে মাটিতে একটা গর্ত করে 5 সেন্টটাকে তার মধ্যে ফেলে দিয়ে গর্তটা মাটি দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটা অদ্ভুত দেখতে পাথর সেই গর্তটার ওপরে রেখে দিল, যাতে পরে জায়গাটা চিনতে অসুবিধে না হয়। এরপর খুব জোরে ছুটতে ও বাড়ি ফিরে গেল। সাধারণত তথ্যচান রাতের বেলায় এত কথা বলে যে শেষ পর্যন্ত মা বলতেন, ব্যাস আজ আর নয়, এবার ঘুমোতে হবে। কিন্তু সেদিন রাতে ও বেশি কিছু না বলেই শুয়ে পড়ল। পরদিন ঘুম ভাঙার পর ওর মনে হলো কি যেন একটা জরুরি কাজ করার আছে। তারপর হঠাৎ গুপ্তধনের কথাটা মনে পড়ে গেল। বাড়ি থেকে একটু আগে ভাগে বেরিয়ে ও রকিকে নিয়ে ছুটে গেল সেই ঝোপটার কাছে। তারপর দুজনে মিলে ঝোপের ভেতরে ঢুকে পড়লো। এখানে এখানে অদ্ভুত পাথরটার জায়গাটা ঠিক মতোই আছে, তোকে একটা দারুণ জিনিস দেখাবো, দাঁড়া, ও রকিকে বলল। তারপর পাথরটা সরিয়ে খুব সাবধানে মাটি খুঁড়তে লাগলো। অবাক কাণ্ড, 5 সেন্টটা গেল কোথায়? এত অবাক তো কখনো হয়নি। কেউ ওকে এটা লুকোতে দেখে ফেলেছিল, নাকি পাথরটাই কোনোভাবে সরে গিয়েছিল? ও চারপাশের মাটি খুঁড়তে লাগলো, কিন্তু 5 সেন্ট বেমালুম উধাও। খুব মন খারাপ হয়ে গেল তার। বন্ধুদেরও দেখানো হবে না পয়সাটা, কিন্তু পয়সা উধাও হলো কেমন করে? ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না। এরপর ও যখনই ঝোপের পাশ দিয়ে যেত তখনই একটু মাটি খুঁড়ে দেখতো, কিন্তু পয়সাটা আর পাওয়া যায়নি। মাঝে মাঝে ওর মনে হতো কোনো ছুঁচো পয়সাটা গিলে ফেলেছিল।
কখনো কখনো ভাবতো সত্যি ওই রকম কিছু ঘটেছিল কিনা। কখনো মনে হতো ঈশ্বর হয়তো ওকে পয়সাটা লুকিয়ে রাখতে দেখে ফেলেছিলেন। কিন্তু যতই ভাবুক না কেন, ঘটনাটা সত্যিই খুব অদ্ভুত ছিল। এই রহস্য ও কোনোদিনও ভুলতে পারেনি। হাত নেড়ে কথা বলা। একদিন জিওগাইওকা স্টেশনের গেটের কাছে তোত্তোচান তিনটি ছেলে মেয়েকে হাত নেড়ে নেড়ে ইশারায় কথা বলতে দেখল। দুটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি ওর চেয়ে সামান্য বড় হবে। দেখে মনে হচ্ছিল ওরা বুঝি মুখাভিনয় খেলছে। এই খেলাটা তো ওরাও খেলে। কিন্তু ওই ছেলেমেয়েরা আরো অনেক রকম ইশারা করছিল, যা তোত্তোচানের জানা ছিল না। কি মজার ব্যাপার! ও কাছে গিয়ে ওদের ভালো করে দেখতে লাগলো। মনে হচ্ছিল যেন ওরা গল্পে মশগুল, কিন্তু কেউ কোনো শব্দ করছিল না। একজন অনেক রকম ইশারা করছিল হাত দিয়ে, সঙ্গে সঙ্গে আরো একজন নানা ভঙ্গি করছিল। তৃতীয়জন কি সব বলল, তারপর সবাই মিলে খুব হেসে উঠল। তবে ওদের হাসিতেও তেমন শব্দ হচ্ছিল না। মনে হচ্ছিল ওরা এই খেলাটাতে খুব যেন মজা পাচ্ছে। ওদের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকবার পর তোত্তোচান মনে হলো ওরা নিশ্চয়ই হাত নেড়ে নেড়ে কথা বলছে। ইস, আমিও যদি ওরকম করে হাত নেড়ে কথা বলতে পারতাম, ও ভাবলো। ওদের দেখে ওর একটু হিংসেই হচ্ছিল। একবার ভাবলো ওদের সঙ্গে গিয়ে খেলাটায় যোগ দেবে। তারপর মনে হলো কেমন করে ওদের হাত নেড়ে বোঝাবে ও কি বলতে চায়। তাছাড়া ওরা তো তোমইতে পড়ে না, ওদের সঙ্গে আলাপও নেই। ফলে ওইভাবে এগিয়ে যাওয়াটা অভদ্রতা মনে হতে পারে। তাই ও ওদের দূর থেকে দেখতে লাগলো, যতক্ষণ না ওরা তোয়োকার ট্রেন যে প্ল্যাটফর্মে আসে সেই প্ল্যাটফর্মে চলে গেল। একদিন আমিও এইভাবে হাত নেড়ে কথা বলতে শিখব, তোত্তোচান মনে মনে ঠিক করলো। তখনও তোত্তোচান মুখ বধির লোকদের কথা জানতো না। যারা কানে শুনতে পায় না আর কথা বলতে পারে না, তারা কেমন করে কথা বলে তোত্তোচান জানতো না। এই ছোট্ট ছেলে মেয়েগুলিও যে ওই মাছির মুখ বধিরদের সরকারি স্কুলে পড়ে, যে ওই মাছির ট্রেনে করে ও রোজ স্কুলে আসে, সেই কথা ওর জানা ছিল না। ওর কেবল মনে হয়েছিল যে ওই চোখ চকচক করা ছেলে মেয়েগুলির হাত নেড়ে নেড়ে কথা বলার মধ্যে একটা সৌন্দর্য আছে। একদিন ওদের বন্ধু হবে ও, তোত্তোচান ভাবল। 47 জন রনিন যোদ্ধার গল্প। ইউরোপ এবং পৃথিবীর নানান দেশের নানান চিন্তা সোসাকু কোবায়াশিকে প্রভাবিত করেছিল। ইউরিথমিক্স, খাবার সময়কার নানান নিয়ম, ছেলে মেয়েদের নিয়ে হাঁটতে যাওয়া, চিবিয়ে খাওয়ার গান, এই সব কিছুতেই তোমোয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল। হেডমাস্টার মশাইয়ের নিকটতম সহকর্মী, অন্যান্য স্কুলে যাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বলা হয়, সেই মিস্টার মারুইয়ামা কিন্তু অনেক ব্যাপারেই মিস্টার কোবায়াশির ঠিক উল্টো চরিত্রের মানুষ ছিলেন। মারুইয়ামা নামের মানে গোল পাহাড়, আর সেই গোল পাহাড়ের মতোই গোল ছিলেন মিস্টার মারুইয়ামার মাথা। পুরোটাই টাক, কেবল দুই কানের পাশে একটু একটু সাদা চুলের গোছা, চোখে গোল চশমা, গাল দুটো টকটকে লাল। মিস্টার মারুইয়ামাকে দেখতেও ছিল হেডমাস্টার মশাইয়ের থেকে অনেকখানি আলাদা। তার উপর উনি প্রাচীন চীনা কবিতা আবৃত্তি করতেন গম্ভীর গলায়। ডিসেম্বর মাসের 14 তারিখে ছেলেমেয়েরা যখন স্কুলে জড়ো হয়েছে, তখন মিস্টার মারুইয়ামা ঘোষণা করলেন, প্রায় 250 বছর আগে এই দিনটাতে আমাদের 47 জন রনিন যোদ্ধার সেই বিখ্যাত লড়াইয়ের ঘটনা ঘটেছিল। আজ আমরা সেই সেঙ্গাগুচি মন্দিরে গিয়ে ওই যোদ্ধাদের সমাধিতে ফুল দিয়ে আসব। তোমাদের বাবা মায়ের কাছে অনুমতি চাওয়া হয়ে গেছে। হেডমাস্টার মশাই আপত্তি করলেন না। এই বিষয়ে তিনি মনে মনে কি ভাবতেন বাবা মায়েরা ঠিক জানতেন না। তবে আপত্তি যখন করেননি, তখন নিশ্চয়ই ওর মত আছে, এটা ওরা ধরেই নিয়েছিলেন। রনিন যোদ্ধাদের সমাধিতে ছোট ছেলে মেয়েদের নিয়ে যাবে, ব্যাপারটা ওদের বেশ ভাবিয়েছিল। রওনা দেবার আগে মিস্টার মারুইয়ামা ছেলে মেয়েদের 47 জন রনিন যোদ্ধার ঘটনাটা বলে দিলেন। রাজা আসানো খুন হবার পর তার অনুগত 47 জন যোদ্ধা সে অন্যায়ের প্রতিশোধ নেবার পরিকল্পনা করেছিল 2 বছর ধরে। ওদের অস্ত্রের যোগান দিয়েছিলেন রিহেই অ্যামাইনোইয়া, মানে একজন সাহসী ব্যবসায়ী। তারপর রিহেই অ্যামোইয়ামাকে যখন সরকারের পেয়াদা এসে জিজ্ঞাসাবাদ করবার জন্য গ্রেপ্তার করে নিয়ে যায়, তিনি তখন কেবল একটাই কথা বলেছিলেন, আমি রিহেই অ্যামোইনোইয়া, একজন ভদ্রলোক,
আর কিচ্ছু বলেননি তিনি। রনিন যোদ্ধাদের ষড়যন্ত্র সম্পর্কে একটাও কথা ফাঁস করেননি। ছেলেমেয়েরা এই শত কথা ঠিক মতো বুঝতে না পারলেও পড়াশুনো না করে কুহনবুৎসু মন্দিরের চেয়ে অনেক দূরে হাঁটতে যাবার উত্তেজনায় ওরা ছটপট করতে লাগলো। তারপরেও আবার সঙ্গে করে টিফিন নিয়ে যাওয়া। হেডমাস্টার মশাই আর অন্য শিক্ষকদের বিদায় দিয়ে ওরা মিস্টার মারুইয়ামার সঙ্গে রওনা দিল। যাবার পথের মাঝেই ওরা হেঁকে উঠছিল, আমি রিহেই এমনই নইয়া, আমি একজন ভদ্রলোক। মেয়েরাও চিৎকার করে বলছিল, আমি রিহেই এমনই নইয়া, আমি একজন ভদ্রলোক। সেই কথা শুনে পথ চলতে মানুষেরা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে হাসছিল। সেঙ্গাগুচি মন্দিরটা প্রায় 7 মাইল দূরে, কিন্তু তখনকার দিনে তো মোটর গাড়ির এত চল ছিল না, তাই ওরা হেঁটে হেঁটেই অতটা পথ গেল। মাথার উপর ডিসেম্বর মাসের নীল আকাশ, আর খানিক পরে পরেই আমি রিহে এমনই নইয়া, আমি একজন ভদ্রলোক। হাঁক, পথটা সত্যিই তেমন দীর্ঘ মনে হয়নি তাদের। সেঙ্গাগুজিতে পৌঁছে মিস্টার মারুইয়ামা প্রত্যেকের হাতে একটা করে ধূপকাঠি আর একগুচ্ছ ফুল ধরিয়ে দিলেন। মন্দিরটা ছিল কুহনবুৎসুতে ছোট, আর এর চত্বরে সার বাঁধা অনেকগুলো কবর ছিল। রনিন যোদ্ধাদের স্মৃতি বিজড়িত এই মন্দিরে এসে তথ্যচানের মনটা শ্রদ্ধায় ভরে উঠল। মিস্টার মারুইয়ামার দেখা দেখি ধূপ আর ফুল নিয়ে এগিয়ে গেল কবরের দিকে, আর কবরের উপর সেগুলো নামিয়ে রেখে নতজানু হয়ে ওর শ্রদ্ধা জানালো। সবাই খুব চুপ করে গিয়েছিল। তোময়ের ছেলেমেয়েরা যে এত নিঃশব্দে কোনো কাজ করতে পারে তা জানাই ছিল না। সেদিন অনেকক্ষণ পর্যন্ত ধূপকাঠির ধোঁয়া বাতাসের গায়ে কত সব নকশা, কত সব ছবি এঁকেছিল। একের পর এক সব সময়ই ধূপের গন্ধে ওদের মিস্টার মারুইয়ামা আর রিহে ইয়ামায় ওনার কথা মনে হতো। ধূপের গন্ধ ওদের কাছে নিস্তব্ধতার প্রতীক হয়ে গিয়েছিল। 47 জন রনিন যোদ্ধার গল্পটা ছোটরা খুব একটা না বুঝলেও সেদিনের পর থেকে মিস্টার মারুইয়ামাকে ওদের খুব বেশি করে ভালো লাগতে শুরু করেছিল, যেমন হেডমাস্টার মশাইকে ভালো লাগতো। তবে দুজনের প্রতি ভালো লাগাটা দু ধরনের ছিল। তথ্যচ্যানের খুব ভালো লাগতো চশমার ভারী কাচের আড়ালে মিস্টার মারুইয়ামার ছোট্ট দুটো চোখ আর তার শান্ত কণ্ঠস্বর। ওর বড়সড় চেহারাটার সঙ্গে সেই কণ্ঠস্বরের কোনো মিলই ছিল না। মাসাও চ্যান। রেল লাইনের ধারের একটা বস্তিতে একদল কোরিয়ার মানুষ থাকতো। স্টেশনে যাওয়া আসার পথে তথ্যচ্যান ওদের দেখতে পেত। ও অবশ্য জানতো না যে ওরা কোরিয়ান। গোলগাল এক মহিলা, মাঝখানে সিথি আর চুলগুলো টেনে একটা খোপা করে বাঁধা, তাকেও রোজ দেখত। মহিলার সাদা রাবারের জুতো জোড়া নৌকার মতন ছুচলো, স্কার্টটা লম্বা আর ছোট ব্লাউজের সামনে ফিতে বাঁধা একটা বড় সড়ো ফুল। মনে হতো যেন মহিলা সব সময় ওর ছেলেকে খুঁজছেন, মাসাও চ্যান, মাসাও চ্যান বলে। কিন্তু জাপানি ভাষায় উচ্চারণটা হওয়া উচিত ছিল মাসাও চান। তার বদলে মহিলা বলতেন চান। ওর তীক্ষ্ণ কণ্ঠস্বর কি যেন একটা আরতি ফুটে উঠত। ওই মাছের ট্রেনের লাইনের পাশেই ছিল বস্তিটা, উঁচু পাহাড়ের ওপরে। কোনো ছেলেটা মাসাও চ্যান, তত্ত্ব চ্যান তাও জানতো। ওর থেকে একটু বড়, হয়তো ক্লাস 2তে পড়ে, কিন্তু কোন স্কুলে যে যায় তত্ত্ব চ্যান তাকে জানতো না। মাথায় চুল উস্কো খুস্কো, সব সময় একটা কুকুরকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতো ও। একদিন তত্ত্বচান যখন ওদের বস্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ও দেখতে পেল মাসাও চ্যান পা ফাঁক করে 2 হাত কোমরে রেখে একটু বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কোরিয়ান বাচ্চা বলেও চিৎকার করে উঠল। ওর গলার স্বরে কি অসম্ভব ঘৃণা! তত্ত্বচান ভয় পেয়ে গেল। ও তো কোনোদিন ওকে কিচ্ছু করেনি। সত্যি কথা বলতে কি, ও কোনোদিন কথাই বলেনি। তাহলে ওর সঙ্গে কথা বলল কেন মাসাও চ্যান? বাড়ি ফিরে এসে তত্ত্বচান মাকে বলল, আজ আমাকে মাসাও চ্যান কোরিয়ান বাচ্চা বলেছে। মা অমনি হাতটা মুখের উপর চেপে ধরলেন, আর ওর চোখ জলে ভরে উঠল। তত্ত্বচান ঘাবড়ে গিয়ে ভাবল কথাটা নিশ্চয়ই খুব খারাপ কিছু। মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো, আর ওর নাকের ডগাটা লাল হয়ে উঠল। হায় রে বেচারা, মা বললেন। লোকে নিশ্চয়ই ওকে কোরিয়ান বাচ্চা বলে ডাকে, তাই ও ধরে নিয়েছে কথাটা একটা গালাগাল। এত ছোট্ট একটা ছেলে, কেমন করে ও কথাটার মানে বুঝবে? হয়তো ও ভেবেছে যে কথাটা বাঁকার মতো খারাপ কিছু। লোকে যেমন কাউকে
বোকা হাদা বলে গাল দেবার সময় বাঁকা বলে। হয়তো ওকে এতবার এই কথাটা শুনতে হয় যে ও ঠিক করেছে এই খারাপ কথাটা ও আর কাউকে শোনাবে, তাই তোমাকে ওইভাবে বলেছে। মানুষ এত নিষ্ঠুর হয় কেন? চোখ মুছে মা তত্ত্বচানকে আস্তে আস্তে করে বুঝিয়ে বললেন, তুমি হলে জাপানি আর মাসাও চ্যানের দেশ হলো কোরিয়া, কিন্তু ও তো তোমারই মতন একটা ছোট্ট বাচ্চা। শোনো লক্ষ্মী সোনা, কখনো কাউকে তোমার থেকে অন্যরকম ভেবো না, কেমন? ভেবো না যে ওই মানুষটা জাপানি, আরেকজন কোরিয়ান, কেমন? মাসাও চ্যানের সঙ্গে সব সময় সুন্দর করে কথা বলো। কোরিয়ান বলে তার সঙ্গে অন্যরা দুর্ব্যবহার করবে, এটা যে ভারী অন্যায়। এইসব শক্ত শক্ত কথা তত্ত্বচান ঠিক ভালো করে বুঝতে পারেনি, কিন্তু ও এটুকু বুঝেছিল যে মাসাও চ্যানের সম্পর্কে মানুষ মিছিমিছি খারাপ কথা বলে, তাই হয়তো ওর মা সবসময় অমন আকুল হয়ে ছেলেকে খুঁজে বেড়ান। পরদিন যখন তত্ত্বচান বস্তিটার পাশ দিয়ে যাচ্ছিল, তখনও শুনতে পেল মাসাও চ্যানের মা ওর নাম ধরে ডাকছে, মাসাও চ্যান। তত্ত্বচান তখন মনে মনে ঠিক করলো যে যদিও ও কোরিয়ান নয়, তবু মাসাও চ্যান যদি ওকে কিছু বলে, উত্তরেও বলবে, আমরা সবাই ছোট, আমরা সবাই এক। তারপর ওর বন্ধু হবার চেষ্টা করবে। বিরক্তি আর উদ্বেগ মেশানো তীক্ষ্ণ কণ্ঠস্বরে মাসাও চ্যানের মা যখন ওকে ডাকতেন, তখন সেই সুর হাওয়ার বুকে ভেসে বেড়াতো, যতক্ষণ না চলন্ত ট্রেনের ঝমঝম শব্দ এসে ওই হাওয়াটাকে কাঁপিয়ে দিয়ে যেত। মাসাও চ্যান! ওই ব্যথা ভরা ডাক একবার যে শুনেছে, কোনোদিন আর ভুলতে পারবে না। বেনি বাঁধা মেয়ে। সেই সময় তত্ত্বচানের দুটো আকাঙ্ক্ষা ছিল, এক অ্যাথলেটিক গ্লুমোর পরা, দুই চুলে বেনি বাঁধার। ট্রেনে ওর চেয়ে বয়সে বড় বেনি বাঁধা মেয়েদের দেখতে আর ভাবতো, ইস, আমার চুলটাও যদি ওইভাবে বাঁধা যেত। ক্লাসের বাকি সবার চুলই ছোট ছিল, কেউ কেউ আবার রাবার ব্যান্ড দিয়ে একটু উঁচু করে ঝুঁটি বেঁধে আসতো। কেবল তত্ত্বচানের চুল ছিল ডান দিকে সিতি করা ফিতে দিয়ে বাঁধা, মায়ের ওই রকমই পছন্দ ছিল। ওদিকে তত্ত্বচানের খুব শখ ছিল ঝুঁটি বেঁধে তারপর বেনি করার। শেষে একদিন মা ওকে ছোট্ট ছোট্ট দুটো বেনি বেঁধে দিলেন। গোড়াটা রাবার ব্যান্ড দিয়ে এঁটে নিয়ে মা সরু সরু ফিতে দিয়ে ফুল করে দিয়েছিলেন। আর তখন তত্ত্বচানের নিজেকে বেশ বড় মেয়ে বলে মনে হচ্ছিল। আয়নায় নিজেকে দেখে অবশ্য বুঝতে পেরেছিল যে ট্রেনের মেয়েদের চেয়ে ওর বেনি দুটো অনেকটাই ছোট আর পাতলা হয়েছে, খানিক যেন টিকটিকির লেজের মতো। তবুও রকির কাছে গিয়ে দু হাতে দুটো বেনি তুলে ধরে বলল, দারুণ না? রকি একটু চোখ পিটপিট করে ওর দিকে তাকালো। তোকেও বেনি বেঁধে দেওয়া গেলে বেশ হতো, তত্ত্বচান বলল। সেদিন ট্রেনে বসে তত্ত্বচান মাথাটাকে যত সম্ভব স্থির রাখার চেষ্টা করতে লাগলো। বেনি দুটো যদি আলগা হয়ে যায়, ইস, কেউ যদি একটু বলতো যে দারুণ তো তোমার বেনি, তাহলে কি ভালোই না হতো। মনে মনে ও তাই ভাবতে লাগলো, কিন্তু কেউ ওর নতুন বেনি লক্ষ্যই করলো না। কেবল স্কুলে পৌঁছানোর পর ওর ক্লাসের সাক্ষ্য চ্যান, মিও চ্যান আর কেই আঁকি বলল, বেনি, ও মা! তত্ত্বচানের তাতে ভারী আনন্দ হলো। ছেলেদের কারো ওর বেনি সম্পর্কে বিশেষ উৎসাহ ছিল না বলে মনে হলো। কিন্তু হঠাৎ দুপুরবেলায় ওই নামের ওর ক্লাসেই একটি ছেলে জোর গলায় বলে উঠল, আরে, তত্ত্বচানের দেখি নতুন চুলের কায়দা। তত্ত্বচান খুব খুশি হয়ে গর্বের সঙ্গে বলে উঠল, এগুলোকে বেনি বলে। এ কথা বলা মাত্র ওই ওর কাছে এসে দুই হাতে ওর দুটো বেনি তুলে ধরে বলল, ভালোই হলো, আমার খুব ক্লান্ত লাগছিল, এখন বরং এগুলো ধরে একটু দোল খাওয়া যাক। রেলগাড়ির রডের থেকে যে হাতল ঝুলে থাকে তার চেয়ে এগুলি অনেক ভালো। ঘটনাটা এখানেই থামলো না। ওই ছিল চেহারায় তত্ত্বচানের দ্বিগুণ ক্লাসের সবচেয়ে বড়সড় মোটা গাট্টা ছেলে, আর তত্ত্বচান তো রোগা পাতলা। তাই ও যখন তত্ত্বচানের বেনি জোড়া ধরে টান দিল, তখন তত্ত্বচান সোজা থপ করে মাটিতে পড়ে গেল। প্রথমে তো ওর বেনি দুটোকে ট্রেনের হাতল বলে তো ওগুলো ধরে টান মেরে মাটিতে ওকে ফেলে দিল। হেইও করে ওকে স্পোর্টসের দিনের দড়ির লড়াইয়ের মতন করে টানতে লাগলো। তত্ত্বচান এবার ভ্যাঁ করে কেঁদে ফেলল। তত্ত্বচানের কাছে বেনি বাঁধা ছিল বড় হওয়ার প্রতীক, আর ও আশা করেছিল
যে বেনি বেঁধে এসেছিল বলে সবাই বুঝি ওকে সম্ভ্রমের চোখে দেখবে। ও কাঁদতে কাঁদতে হেডমাস্টার মশাইয়ের ঘরে ছুটে গেল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে হেডমাস্টার মশাই দরজা খুলে ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তত্ত্বচানের একেবারে মুখের কাছে মুখ এনে জানতে চাইলেন, কি হয়েছে? তত্ত্বচান ওর বেনি দুটো হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওই এই দুটো নিয়ে টেনেছিল, ও হেইও হেইও করছিল। হেডমাস্টার মশাই ওর মুখের দিকে তাকালেন। ওর কান্না ভেজা মুখের সঙ্গে বেনি দুটো যেন খাপ খাচ্ছিল না ঠিক। ওই বেনির সঙ্গে একটা হাসি খুশি মুখই বেশি মানাতো। হেডমাস্টার মশাই তত্ত্বচানের মুখোমুখি একটা চেয়ারে বসলেন। তারপর ওর ফোকলা দাঁতের কথা একবারও না ভেবে এক গাল হাসলেন। কাঁদছো কেন? তোমার চুলটা তো দারুণ বাঁধা হয়েছে। তোমার পছন্দ হয়েছে? তত্ত্বচান যেন একটু লজ্জাই পেল। দারুণ। নিজের চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে চোখ মুছে তত্ত্বচান বলল, আমি আর একটুও কাঁদবো না। ওই যদি হেইও হেইও করে তাহলেও না। হেডমাস্টার মশাই হেসে মাথা নাড়লেন। তত্ত্বচানও হাসল। বেনির সঙ্গে মুখের এই ভাবটারই দরকার ছিল। নিচু হয়ে হেডমাস্টার মশাইকে সম্মান জানিয়ে তত্ত্বচান ঘর থেকে বেরিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে লাগলো। খানিক আগে চুল টানার কথাটা ও প্রায় ভুলেই গিয়েছিল। এমন সময় ওই ওর সামনে এসে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলো। তারপর বেশ জোর গলায় বলে উঠল, আমি খুব দুঃখিত রে, তোর চুল টেলেছিলাম বলে। হেডমাস্টার মশাই আমাকে খুব বকেছেন। বলেছেন মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর বলেছেন মেয়েদের প্রতি নরম হতে হয়, মেয়েদের যত্ন নিতে হয়। তত্ত্বচান বেশ অবাক হয়ে গেল। এর আগে কখনো ও এমন কথা শোনেনি। সবসময় তো সবাই বলে ছেলেরাই আসল। যেসব বাড়িতে অনেক ভাই বোন থাকে সেখানে ছেলেদেরই আগে খেতে দেওয়া হয়। আর কোনো মেয়ে যদি কোনো কথা বলে তখন তার মা বলেন মেয়েদের কথা বলার কথা নয়, ছোট্ট মেয়েদের শুধু দেখবে সবাই, কেউ তাদের গলার স্বর শুনবে না, এটাই নিয়ম। অথচ হেডমাস্টার মশাই ওইকে বলেছেন মেয়েদের যত্ন নেবার কথা। আশ্চর্য, তত্ত্বচান ভাবছিল। তারপরই ওর মনে হলো, বাহ, বেশ তো ব্যাপারটা, কেউ যত্ন নিলে তো খুবই ভালো হয়। ওদিকে ওই বেচারা তো বেজায় ঘাবড়ে গিয়েছিল। ভাবো একবার, মেয়েদের যত্ন নিতে হবে, মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নরম ব্যবহার করতে হবে। তাছাড়া ওই একটি দিনেও হেডমাস্টার মশাইয়ের কাছে বকুনি খেয়েছিল। দিনটাকে ও কখনো ভুলতে পারেননি। থ্যাংক ইউ। নতুন বছরের ছুটি। গরমের ছুটিতে সবাই যেমন বহুবার স্কুলে জড়ো হয়েছিল, এই ছুটিটা তেমন ছিল না। এই ছুটিটা সবাই যে যার পরিবারের সঙ্গে কাটাতো। মিগিতা সকলকে একটাই কথাই বলে বেড়াচ্ছিল, নতুন বছরের ছুটিতে আমি কিউশুতে যাচ্ছি আমার দাদুর কাছে। অন্যদিকে তাই চ্যান, যার আবার বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতে বাড়িই ভালো লাগতো, সে বলল আমি দাদুর সঙ্গে ওর ফিজিক্স ল্যাবরেটরিতে যাব। তাই ও ছিল খুব উত্তেজিত। দেখা হবে, দেখা হবে বলে সবাই বন্ধুদের বিদায় জানালো। তত্ত্বচান বাবা মায়ের সঙ্গে শিগা পাহাড়ে স্কি করতে গিয়েছিল সেবার। সেখানে বাবার বাজনার দলের কন্ডাক্টর হিদেও সাইতো, যিনি নিজেও চেলো বাজাতেন, তার খুব সুন্দর একটা বাড়ি ছিল। প্রত্যেক শীতে ওরা গিয়ে ওর সঙ্গে কয়েকদিন থাকতো। তত্ত্বচান স্কুলে ভর্তি হবার পর থেকেই কি করে স্কি করতে হয় শিখছিল। স্টেশন থেকে একটা ঘোড়ায় টানা স্লে গাড়ি নিয়ে স্কি করা জায়গাটায় যেতে হতো। আশ্চর্য সাদা বরফে ঢাকা পাহাড়, একটানা সাদা, কেবল মাঝে মাঝে একটা গাছের মাথা উকি দিত। স্কি লিফট বা অন্য কোনো যন্ত্র এই দৃশ্যপটে ছেদ টানতে পারেনি। মা বলেছিলেন যাদের কোনো থাকার জায়গা নেই, যেমন ওদের মিস্টার সাইতোর বাড়ি আছে, তারা হয় একটা জাপানি ধরনের সারাইখানায় থাকে বা একটা পাশ্চাত্য ধরনের হোটেলে গিয়ে ওঠে। সে যাই হোক, জায়গাটাতে প্রচুর বিদেশি সমাগম হতো। তত্ত্বচানের জন্য এবারের সফরটা অন্যবারের চেয়ে একটু অন্যরকম ছিল। এখন ও ক্লাস 1-এর ছাত্রী এবং বাবা ওকে একটু একটু করে ইংরেজি শেখাচ্ছেন। ও এখন থ্যাংক ইউ বলতে শিখেছে। তত্ত্বচানকে বরফের মধ্যে স্কির উপরে দাঁড়িয়ে থাকতে দেখলেই বিদেশিরা কিছু না কিছু একটা বলতেন নিজেদের মধ্যে। হয়তো মিষ্টি মেয়েটা, গোছের কিছু একটা বলতেন, কিন্তু তত্ত্বচান ওদের কথা ঠিক মতো বুঝতে পারতো না। একদিন পর্যন্ত ও তো কোনো উত্তরই দিতে পারেনি, কিন্তু এবার ও মাথা টাথা ঝাঁকিয়ে থ্যাংক ইউ,
থ্যাংক ইউ বলে উত্তর দেবার চেষ্টা করত। এতে বিদেশিরা খুশি হয়ে নিজেদের মধ্যে আরও কী সব বলাবলি করত। কখনো একজন মহিলা হয়তো নিচু হয়ে তত্ত্বচানের গালের সঙ্গে গাল লাগিয়ে আদর করে দিতেন, কখনো একজন ভদ্রলোক ওকে কোলে তুলে নিতেন। তত্ত্বচান ভাবতো, সামান্য একটু থ্যাংক ইউ বলে এত বন্ধু পাওয়া যায়, এ তো দারুণ ব্যাপার। একদিন একজন চমৎকার মানুষ, বেশি বয়স নয়, ভদ্রলোকের এগিয়ে এসে এমন একটা ভঙ্গি করলেন যাতে মনে হলো উনি তত্ত্বচানকে বলছেন, তুমি কি আমার সঙ্গে আমার স্কির সামনে একবার চড়বে? বাবা বললেন, ঠিক আছে। থ্যাংক ইউ বলল তত্ত্বচান। উনি ওকে হাঁটু মুড়িয়ে ওর স্কির সামনে বসিয়ে দিলেন। তারপর স্কি জড়ো জড়ো করে উনি ধীরে ধীরে তত্ত্বচানকে নিয়ে শিগা পাহাড়ের সবচেয়ে উঁচু ঢালটা বেয়ে নামতে লাগলেন। ওরা হাওয়ার মতন স্বচ্ছ গতিতে পাহাড় থেকে নামতে থাকলো, আর হাওয়া তখন তত্ত্বচানের কানের পাশ দিয়ে শীষ দিয়ে চলে গেল। তত্ত্বচান হাঁটু দুটো জড়ো করে নামতে লাগলো, কিন্তু একটু ভয় ভয় করলেও ব্যাপারটা খুব মজার ছিল। ওদের স্কিটা থামার পর সবাই হাততালি দিয়ে উঠল। তত্ত্বচান উঠে দাঁড়িয়ে স্কি থেকে নেমে মাথা নিচু করে সকলকে সম্মান জানিয়ে বলল, থ্যাংক ইউ। তখন সবাই আরো জোরে হাততালি দিতে থাকলো। অনেক অনেক দিন পর তত্ত্বচান জানতে পেরেছিল যে যার সঙ্গে ও সেদিন স্কিতে চড়েছিল তিনি ছিলেন বিশ্ববিখ্যাত স্কি চালক স্নাইডার। স্নাইডার নাকি সব সময় রূপোর স্কি লাঠি ব্যবহার করতেন। সেদিন খেলা শেষে সবার যখন হাততালি দেওয়া শেষ হয়ে গেছে, স্নাইডার তখন নিচু হয়ে ওর পাশে বসে ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থ্যাংক ইউ বলেছিলেন। এটা তত্ত্বচানের সবচেয়ে ভালো লেগেছিল, যেন ও একটা ছোট মেয়ে নয়, মস্ত একজন মহিলা। স্নাইডার যখন এরকম করেছিলেন, তত্ত্বচান মনে মনে বুঝতে পেরেছিল যে উনি একজন চমৎকার মানুষ। সেদিন ওদের ঘিরে রেখেছিল উঁচু উঁচু পাহাড় আর বরফের স্তূপ। সেই দৃশ্য যেন ফুরোয় না। লাইব্রেরি। শীতের ছুটির পর স্কুলে ফিরে এসে একটা নতুন জিনিস দেখে ছেলেমেয়েরা তো আনন্দে লাফিয়ে উঠল। ওদের ক্লাসগুলোকে ঠিক উল্টো দিকে রেলগাড়ির যে নতুন কামরাটা রাখা ছিল সেটা একটা লাইব্রেরি হয়ে গেছে। হলঘরের পাশে ষাঁড় বাঁধা ফুল গাছ, তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ওই লাইব্রেরি গাড়ি। ওদের স্কুলের দারোয়ানজি রিও চান, যাকে ওরা খুব শ্রদ্ধা করত, যে কিনা আরো হরেক রকমের কাজ করতে পারত, সেই রিও চান ছুটিতে খুব পরিশ্রম করে লাইব্রেরিটাকে সাজিয়ে তুলেছিল। অনেক তাক দিয়ে দেওয়ালটা রং করে ছোট ছোট চেয়ার টেবিল পেতে তাকে রাখা ছিল নানা রঙের বই। হেডমাস্টার মশাই বললেন, এটা তোমাদের লাইব্রেরি, তোমরা এখান থেকে যে কোনো বই নিয়ে পড়তে পারো। এমন কোনো কথা নেই যে এই বইটা অমুক ক্লাসের জন্য, ওটা অন্য ক্লাসের জন্য। সব কিছুই সবার জন্য। যখন খুশি লাইব্রেরিতে আসবে, যদি কোনো বই বাড়িতে নিয়ে যেতে চাও তাও পারো। কেবল পড়া শেষ হয়ে গেলে অবশ্যই বইটা স্কুলে ফিরিয়ে আনবে। বাড়িতে যদি এমন কোনো বই থাকে যেটা তোমাদের বন্ধুদের পড়াতে ইচ্ছে করছে, তাহলে এখানে নিয়ে এসো। মোট কথা, যত পারবে পড়বে। আজকের প্রথম পিরিয়ডটা লাইব্রেরি পিরিয়ড হোক তাহলে, সবাই একসঙ্গে বলে উঠল। তাই চাও তোমরা? হেডমাস্টার মশাই ওদের আনন্দ দেখে খুব খুশি হলেন। তবে নয় কেন, বেশ তো, তাই হোক। এবার তোমই এর সব ছাত্রছাত্রী 50 জনের প্রত্যেকে ঠেসাঠেসি করে লাইব্রেরি কামরাতে উঠে পড়ল। উত্তেজনায় সবাই একটা করে বই নিয়ে পড়তে লাগলো। এতজনের বসার মতন যা যথেষ্ট জায়গা সেখানে ছিল না, তাই অর্ধেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে লাগলো। খুব মজার ছিল দৃশ্যটা। দাঁড়িয়ে পড়া, সবাই মিলে বই পড়ছে, ঠিক যেন একটা ভিড় রেলগাড়ির মতন। ছেলে মেয়েদের খুব আনন্দ হচ্ছিল। তত্ত্বচান তখনও ভালো করে পড়তে শেখেনি, তাই ও একটা দারুণ মজার ছবির বই তুলে নিল। সবাই যখন বই বেছে নিয়ে পাতা উল্টাতে শুরু করে দিয়েছে, গাড়িটা তখন খুব চুপচাপ হয়ে গেল। কিন্তু সে আর কতক্ষণ, আবার সবাই কলকল করতে শুরু করে দিল। কেউ জোরে জোরে পড়ছে, কেউ একে ওকে এটা ওটার মানে জিজ্ঞেস করছে, কেউ বই বদলাতে ব্যস্ত। একটা বাচ্চা গান আর ছবি নামে একটা বই নিয়ে জোরে জোরে সুর করে একটা ছড়া পড়তে পড়তে একটা মুখের ছবি আঁকতে লাগলো। গোল 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 চোখ, কাটাকুটি নাক, গোল গাল মুখ, ব্যাস এইভাবে থাক। চুল 3 খাড়া খাড়া 3 চুল হো,
মোটা সোটা গিন্নি বান্নি গো। হো বলা মাত্র মুখটা, গোল মুখটা এঁকে ফেলতে হবে। আর মোটা সোটা গিন্নি বান্নি বলতে বলতে গোল মুখের 3 দিকে 3টা গোল রেখা আঁকতে হবে। দাগগুলো সব ঠিক মতন এঁকে ফেলতে পারলে মুহূর্তের মধ্যে একটা গোলগাল মহিলার মুখ আঁকা হয়ে যাবে। মাথার চুল প্রাচীন জাপানি কায়দায় বাঁধা। তোমইতে ছেলে মেয়েদের ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে পড়ার স্বাধীনতা ছিল, কিন্তু একই সঙ্গে ওদের শেখানো হয়েছিল এমনভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হয় যাতে পাশে যে যাই করুক না কেন তাতে অন্যদের কোনো অসুবিধে হতে পারবে না। ফলে বাচ্চাটি যখন গান গেয়ে গেয়ে ওর গিন্নির ছবিটা আঁকছিল, বাকিরা তখন দিব্যি যে যার কাজ করছিল। কেবল 2-1 ওর সঙ্গে যোগ দিয়েছিল। তত্ত্বচানের বইটা ছিল একটা লোককাহিনী। একজন খুব ধনী লোকের মেয়ের কিছুতেই বিয়ে হচ্ছিল না, কারণ তার কেবল পেট গরম থাকতো। শেষে যাও একটা বর পাওয়া গেল, বিয়ের রাতে উত্তেজনার চোটে বউয়ের পেট এমন গরম হলো আর এমন জোর হাওয়া বের করলো বউ যে সেই হাওয়ার তোড়ে বর বাবাজি শূন্যে হাড়ে 7 পাক ঘুরে সোজা মাটিতে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। গল্পের ছবিটাও তেমনই মজার ছিল। বর হাওয়ার মধ্যে পাক খাচ্ছে। তত্ত্বচানের পর সবাই বইটা পড়তে চেয়েছিল। ছেলেমেয়েরা সবাই ওই কামরার মধ্যে সার্ডিন মাছের মতন চ্যাপ্টা হয়ে দাঁড়িয়ে বসে আনন্দ করে বই পড়ছিল। সকালবেলার আলোয় ওদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল। সেই মুখগুলো দেখতে নিশ্চয়ই হেডমাস্টার মশাইয়ের ভারী তৃপ্তি হয়েছিল। গোটা দিনটাই ওরা সেদিন লাইব্রেরিতে কাটিয়েছিল। এরপর থেকে যেদিনই বৃষ্টি পড়তো বলে ওরা বেরোতে পারতো না, সেদিনই ওরা লাইব্রেরিতে গিয়ে জড়ো হতো। অন্য অনেক সময়ও ওরা যেত লাইব্রেরিতে। ওদের একটা ভীষণ প্রিয় জায়গা হয়ে উঠেছিল এই লাইব্রেরি। একদিন হেডমাস্টার মশাই বললেন, লাইব্রেরির পাশে একটা বাথরুম করতে হবে দেখছি। কথাটা বলার কারণ ছিল যে ছেলে মেয়েদের পড়তে পড়তে আর খেয়াল থাকতো না যে বাথরুমে যেতে হবে। শেষে ওরা যখন আর হিসি চাপতে পারতো না, তখন বিচিত্র সব ভঙ্গি করে কোনো রকমে ছুট লাগাতো হল ঘরের ওপাশের বাথরুমের দিকে। লেজ। একদিন দুপুরবেলায় স্কুল তখন ছুটি হয়ে গেছে আর তত্ত্বচান বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে। এমন সময় ওই ছুটে এসে ওর কাছে ফিসফিস করে বলল, হেডমাস্টার মশাই কার ওপর যেন খুব ক্ষেপে গেছেন। কোথায়? তত্ত্বচান জানতে চাইল। কথাটা ওর বিশ্বাস হচ্ছিল না। হেডমাস্টার মশাই তো কখনো কারো উপর রাগ করেন না। ওইও খুব অবাক হয়ে গিয়েছিল, নয়তো ওইভাবে ছুটে এসে তত্ত্বচানকে খবরটা দিত না। রান্নাঘরে, ওই বলল। ওর ভালো মানুষ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল আর নাকের ফুটোটা আরো বড় হয়ে গিয়েছিল। চলো। ওই হাত ধরে তত্ত্বচান ছুট লাগালো হেডমাস্টার মশাইয়ের বাড়ির দিকে। একেবারে হলঘরের গায়ে লাগানো বাড়িটা। স্কুলে ঢোকার পেছনের গেটটার পাশেই ওদের রান্নাঘর। যেদিন তত্ত্বচান সেই নোংরার ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল, সেদিন ওকে ওই রান্নাঘরের ভেতর দিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছিল ঘষে মেজে পরিষ্কার করার জন্য। আর এই রান্নাঘরেই প্রতিদিন সাগর থেকে পাহাড় থেকে রান্না হয়, যারা ঠিকমতো টিফিন আনেনি তাদের জন্য। পা টিপে টিপে রান্নাঘরের কাছে যেতে যেতে ওরা বন্ধ দরজার ওপারে হেডমাস্টার মশাইয়ের ক্ষুব্ধ কণ্ঠস্বর শুনতে পেল। এত অবিবেচকের মতো কথাটা বলছেন কেমন করে আপনি? কেন বলছেন যে তাকা হাসির একটা লেজ আছে? ওদের ক্লাসের দিদিমণি বকুনিটা খাচ্ছিলেন। আমি তো সত্যি সত্যি কথাটা বলতে চাইনি। আসলে সেই মুহূর্তে ওর দিকে চোখ পড়ল আর ওকে এত মিষ্টি দেখাচ্ছিল যে কথাটা বলে ফেলেছি, দিদিমণি উত্তর দিলেন। কিন্তু আপনার এই কথার তাৎপর্যটা বুঝতে পারছেন না? আপনাকে কেমন করে বোঝাই যে আমি তাকা হাসির প্রতি কতটা যত্ন নিতে চাই? সেদিন সকালের ঘটনাটা তত্ত্বচানের মনে পড়ে গেল। দিদিমণি ওদের বোঝাচ্ছিলেন যে আদিম মানুষের একটা লেজ ছিল। এই কথা শুনে সবাই খুব মজা পেয়েছিল। বড়রা হয়তো সেই আলোচনাকে বিবর্তনের ইতিহাসের প্রথম পাঠ বলে আখ্যা দিবেন। গল্পটা ছোটদের খুব আকর্ষণীয় মনে হয়েছিল। তারপর দিদিমণি বলে উঠলেন যে প্রত্যেক মানুষেরই ককসিক্স নামে একটা লেজের মতো জিনিস আছে। তখন বাচ্চারা সবাই যার যার ককসিক্সটি খুঁজতে শুরু করে দিল আর সবাই হেসে কুটি কুটি হলো। শেষে দিদিমণি বলেছিলেন, হয়তো আমাদের মধ্যেই কারো একটা লেজ আছে। তুমি তাকা হাসি, তোমার আছে নাকি লেজ? তাকা হাসি অমনি দাঁড়িয়ে উঠে খুব জোরে মাথা নেড়ে বলল, না না, আমার কোনো লেজ নেই। তত্ত্বচান বুঝতে পারলো
এই ঘটনাটার কথাই বলছেন হেডমাস্টার মশাই। এবার ওর গলায় সত্যিকারের রাগ ফুটে উঠেছিল। আপনার একবারও মনে হয়েছিল কি যে তাকা হাসিকে লেজের কথা বললে ওর কেমন লাগতে পারে? দিদিমণির উত্তরটা তত্ত্বচ্যান আর ওই শুনতে পেল না। লেজের কথায় হেডমাস্টার মশাই কেন যে এত রাগ করেছিলেন তত্ত্বচ্যান সেটা বুঝতেই পারল না। ইস, ওকে যদি কেউ জিজ্ঞেস করতো ওর লেজ আছে কিনা, ও তো তাহলে দারুণ খুশি হতো। অবশ্য ওর তো তাকা হাসির মতন কোনো সমস্যা ছিল না, তাই হয়তো এমন একটা প্রশ্নে ওর খারাপ লাগতো না। ও তো আর পাঁচজনের মতনই দেখতে ছিল, কিন্তু তাকা হাসি জানতো যে ও আর বড় হবে না। সেজন্যই হেডমাস্টার মশাই স্পোর্টসের দিন কত সব উদ্ভট ওর অদ্ভুত খেলা আবিষ্কার করেছিলেন, স্রেফ তাকা হাসিকে জিতিয়ে দেওয়ার জন্য। এই জন্যই উনি বলতেন যে বাচ্চারা সবাই সব জামা কাপড় খুলে সুইমিং পুলে নামবে, যাতে তাকা হাসির মতো বাচ্চাদের শরীর নিয়ে সব আড়ষ্টতা কেটে যায়। তাকা হাসি, ইয়াসুয়াকি চ্যানের মতো ছেলেমেয়েরা যাদের প্রতিবন্ধকতা নিয়ে চলতে হয়, তারা যাতে অন্যদের তুলনায় নিজেদেরকে কোনো অংশে খাটো মনে না করে, সে কথা ভেবে উনি এসব নিয়ম চালু করেছিলেন। উনি নিজে এত করেছেন, অথচ কেউ এমন চূড়ান্ত অবিবেচকের মতন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। হেডমাস্টার মশাই ঠিক বুঝতেই পারছিলেন না কি করে এটা সম্ভব হয়। শুধুমাত্র ওকে মিষ্টি লাগছিল বলে কেউ জিজ্ঞেস করবে ওর লেজ আছে কিনা, এটা কি করে হয়? সেই সময়টাতে হেডমাস্টার মশাই তথ্যচ্যানদের ক্লাসে এসেছিলেন পড়াশোনা কেমন চলছে তা দেখবার জন্য। আর পেছনে পেছনে দাঁড়িয়ে উনি দিদিমণির এই মন্তব্যটা শুনে ফেলেছিলেন। দিদিমণি যে ইতিমধ্যে কেঁদে ফেলেছেন তথ্যচ্যান তা বাইরে থেকেই টের পেল। উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে, কেমন করে আমি তাকা হাসির কাছে ক্ষমা চাইতে পারি? হেডমাস্টার মশাই কিছু বললেন না। কাচের দরজার ওপারে সবকিছু স্পষ্ট করে দেখাও যাচ্ছিল না, কিন্তু কেন যেন তথ্যচ্যানের মনে হচ্ছিল এই সময়টাতে হেডমাস্টার মশাইয়ের পাশে থাকলে ভালো হতো। ব্যাপারটা যে ঠিক কি ঘটেছে তাও ভালো করে বুঝতে পারেনি, তবুও ওর মনে হচ্ছিল যে হেডমাস্টার মশাই ওদের সবার খুব ভালো বন্ধু। ওরও ওরকমই লাগছিল সেই দিন দিদিমণিকে আলাদা করে রান্নাঘরে ডেকে নিয়ে বকেছিলেন হেডমাস্টার মশাই, শিক্ষকদের সামনে কিন্তু কিচ্ছু বলেননি। এটা তথ্যচ্যান কোনোদিন ভুলতে পারেনি। উনি যে একজন প্রকৃত শিক্ষাবিদ ছিলেন, এই ঘটনাটা তারই প্রমাণ। এই ব্যাপারটা বোঝার বয়স অবশ্য তথ্যচ্যানের হয়নি, তবু হেডমাস্টার মশাই সেদিনকার গলার স্বর আর কথাগুলো ওর মনে গেঁথে গিয়েছিল। বসন্তকাল আসছিল, তমইতে তথ্যচ্যানের দ্বিতীয় বসন্ত। নতুন বছরে নতুন ক্লাস শুরু হবে এবার। দ্বিতীয় বসন্ত, গাছে গাছে নতুন সবুজ পাতা, আর স্কুলের মাঠে নতুন নতুন ফুল, ক্রোকাস, ড্যাফোডিল, প্যান্সি, সবাই যেন মাথা তুলে জিজ্ঞেস করছিল, কেমন আছো? টিউলিপ ফুলের ডাঁটাগুলো লম্বা হতে হতে আড়মোড়া ভাঙছিল রোদে। চেরি গাছে মুকুলগুলো হাওয়ায় হাওয়ায় হালকা মাথায় দোলাতে লাগলো, প্রতীক্ষা করছিল সমস্ত প্রাণ উজাড় করে নিজেদেরকে প্রকাশ করার সময়টার জন্য। সুইমিং পুলের পাশে ছোট চৌবাচ্চাতে গোলফিশ আর কালো পপাই মাছেরা মনের আনন্দে সাঁতার কাটছিল। বসন্তকাল এসে গেছে এমন কথা ঘোষণা করবার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। সবকিছু যখন নতুন নতুন মনে হয়, যখন সবকিছু ঝরঝরে চকচকে মনে হয়, তখন বসন্তের আগমন আপনা আপনিই অনুভব করা যায়। ঠিক 1 বছর আগে তথ্যচ্যান তমই গাকু এনে এসেছিল মায়ের হাত ধরে। ডালপালা লতাপাতা জড়ানো গেটটা দেখে ও কতই না অবাক হয়েছিল। রেলগাড়ির মধ্যে পড়াশোনা, দারুণ মজা। আনন্দের চোটে ও লাফাতে শুরু করে দিয়েছিল। আর হেডমাস্টার মশাই সোসাকু কোবায়াশিকে দেখে ও কেমন নিশ্চিন্ত হয়ে গিয়েছিল যে উনি ওর বন্ধু হবেনি। সেই তথ্যচ্যান এখন ক্লাস 2র ছাত্রী, বেশ বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ভাব, আর ক্লাস 1-এর নতুনরা ওর মতনই এদিক ওদিকে দেখছিল, চোখে বিস্ময় মাখানো। গত বছরটা ধরে কত কিছুই তো ঘটলো। তথ্যচ্যান প্রতীক্ষা করতে থাকলো একটা নতুন দিনের জন্য। রাস্তার বাজনাদারদের ওর এখনো ভালো লাগে ঠিকই, কিন্তু এখন ও আরো অনেক কিছুকে ভালোবাসতে শিখেছে। সকলকে বিরক্ত করতে বলে একদিন যাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সেই তময়ের উপযুক্ত ছাত্রী হয়ে উঠেছে। তময়ের লেখাপড়া পদ্ধতিটাকে সমস্ত অভিভাবক
কিন্তু সুনজরে দেখতে পারতেন না। এমনকি মা বাবাও কখনো কখনো ভাবতেন তোতোচানকে এই স্কুলে দিয়ে ঠিক করেছেন কিনা। যে বাবা মায়েরা সোসাকু কোবায়াশি শিক্ষা পদ্ধতির উপর আস্থা রাখতে পারতেন না, যারা মনে করতেন এই পদ্ধতির মধ্যে একটা অন্তঃসার শূন্যতা আছে, তারা কেউ কেউ ভয় পেয়ে ছেলে মেয়েদের এই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করবার ব্যবস্থা করতেন। ছেলেমেয়েরা কিন্তু কেউ এই স্কুল ছেড়ে যেতে চাইতো না। ওরা তখন খুব কাঁদতো। ভাগ্য ভালো যে তোতোচানের ক্লাসের কেউ চলে যাচ্ছিল না, কিন্তু ওর ওপরের ক্লাসের একটি ছেলেকে তার বাবা মা ছাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। বেচারার তখন কি যে কষ্ট! দু চোখ দিয়ে জল ঝরছে, মাটির মধ্যে আছড়ে পড়ার ফলে পা ছড়ে গেছে। অভিমানে দুঃখে ও সেদিন হেডমাস্টার মশাইয়ের পিঠে দুম দুম করে কিল মেরে চলেছিল। হেডমাস্টার মশাইয়ের চোখও কেঁদে কেঁদে লাল হয়ে গিয়েছিল। ছেলেটিকে শেষমেশ ওর বাবা মা কোনো রকমের স্কুল থেকে বার করে নিয়ে গিয়েছিলেন। যেতে যেতে কেবলই ও পেছনে ফিরে তাকাচ্ছিল আর হাত নেড়ে চলছিল। এরকম করুণ ঘটনা অবশ্য খুব বেশি ঘটতো না। এদিকে তোতোচান এখন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পিঠের ব্যাগটা 1 বছর ধরে সঙ্গে চলে চলে ওর বন্ধু হয়ে গেছে। আরো কত মজা না অপেক্ষা করছে ওর জন্য কে জানে। সোয়ান লেক। তোতোচান হিবিয়া হলে গিয়েছিল সোয়ান লেক ব্যালে নৃত্যনাট্য দেখতে। বাবা সেখানে বেহালা বাজাচ্ছিলেন। একক অংশও ছিল বাবার। আর ব্যালে দলটা খুবই প্রসিদ্ধ ছিল। এই প্রথম তোতোচান ব্যালে দেখতে গিয়েছিল। রাজহাঁসদের রানী যে সেজেছিল, সে মাথায় একটা ছোট্ট জল জলে মুকুট পড়েছিল আর এমন অনায়াসে হাওয়ায় লাফিয়ে লাফিয়ে উঠছিল, ঠিক যেন সত্যিকারের রাজহাঁস রানী। অন্তত তোতোচানের তো তাই মনে হয়েছিল। রাজপুত্র তো রাজহাঁস রানীকে ভালোবেসে ফেলল আর অন্য সকলকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। শেষে দুজনে কি অপূর্ব সুন্দর করে নেচেছিল। সোয়ান লেকের সুরটাও তোতোচানকে খুব মুগ্ধ করেছিল। বাড়ি ফিরেও কিছুতেই সেই সুর আর দৃশ্য ভুলতে পারছিল না। পরদিন ঘুম থেকে উঠে চুল না আছড়িয়েই তোতোচান সোজা রান্নাঘরে গিয়ে মাকে বলল, আমি ওই সব গুপ্তচরটর হতে চাই না, রাস্তার বাজনাওয়ালাও না, আমি ব্যালেরিনা হতে চাই, সোয়ান লেকে নাচবো। ও আচ্ছা। মা যেন একটু অবাক হলেন না। এই প্রথম তোতোচান ব্যালে দেখতে গিয়েছিল ঠিকই, কিন্তু হেডমাস্টার মশাইয়ের কাছে আমেরিকার অসাধারণ নৃত্যশিল্পী ইসাডোরা ডানকানের কথা ও আগে বহুবার শুনেছে। মিস্টার কোবায়াশির ওপর যেমন ইসাডোরা ডানকানের ওপরেও তেমনই জ্যাক্স ডালক্রোশের বিরাট প্রভাব পড়েছিল। হেডমাস্টার মশাই ইসাডোরা ডানকানকে খুব পছন্দ করতেন। তোতোচানের জন্য সেটাই যথেষ্ট ছিল। ওর মনে হতো ও বুঝি ইসাডোরা ডানকানকে খুব ভালো করে চেনে, অতএব ও বড় হয়ে নৃত্যশিল্পী হবে, এতে আর আশ্চর্যের কি থাকতে পারে। এদিকে মিস্টার কোবায়াশির এক বন্ধু, যিনি ওদের স্কুলে ইউরিদমিক্স শেখাতে আসতেন, তার একটা নাচের স্টুডিও ছিল তোতোচানের বাড়ির কাছে। তোতোচান যাতে যেখানে নাচ শিখতে যেতে পারে, মা তার ব্যবস্থা করলেন। মা কখনো তোতোচানকে কোনো কিছু করতে জোর করতেন না, আবার কোনো শখে বাধাও দিতেন না। একটা কিছু করতে চাইলে তেমন কোনো প্রশ্ন না করেই ওকে তা করার সুযোগ করে দিতেন। তোতোচান নাচের ক্লাসে যেতে শুরু করলো আর অপেক্ষা করে রইল সেই দিনটার জন্য, যেদিন ও সোয়ান লেক নাচতে পারবে। এই মাস্টার মশাইয়ের অবশ্য নাচ শেখাবার কিছু নিজস্ব পদ্ধতি ছিল। তোমইতে যে ধরনের ইউরিদমিক্স করানো হতো, তার বাইরেও উনি নানান সুর বাজাতেন পিয়ানোতে, কখনো আবার রেকর্ড চালিয়ে দিতেন। ছোটদের সেই সব সুরে তালে তালে নাচতে বলতেন। সেই নাচের সঙ্গে ওদের আবার মনে মনে কিছু একটা ছড়া বা মন্ত্র উচ্চারণ করতে হতো। যেমন ফুজি পাহাড়ে ওঠার সময় বৌদ্ধ ভিক্ষুরা একটা স্ত্রোস্ত বলে থাকতেন, তা হলো, হৃদয় পবিত্র করো, পর্বত শিখরে তুমি উজ্জ্বল হয়ে ওঠো। হয়তো সেই ত্রস্তের একটা অংশ নাচবার সময় ওদের মনে মনে বলতে বলতেন মাস্টার মশাই, পর্বত শিখরে তুমি উজ্জ্বল হয়ে চলো, পর্বত শিখরে তুমি উজ্জ্বল হয়ে চলো। এইভাবে নাচ চলছে। এমন সময় মাস্টার মশাই হঠাৎ নির্দেশ দিলেন, ব্যাস, এবার সবাই স্থির হয়ে যাও। অমনি সকলকে কিছু একটা বিশেষ ভঙ্গি করে মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে হতো।
মাস্টারমশাই নিজেও গম্ভীর গলায় আহা জাতীয় কিছু একটা বলে উঠতেন, আর তক্ষুনি আকাশের দিকে চেয়ে থাকার ভঙ্গি করে অযথা ব্যথায় কাতর কোনো মানুষের মতন দু হাত দিয়ে মাথাটাকে চেপে ধরে শরীরটাকে কুঁকড়ে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়তেন। কিন্তু এই সব পর্বত শিখর আর আহাটাহায় মন ভরছিল না তত্ত্বচানের। তার চোখের সামনে তখন একটাই ছবি ভাসত, সোয়ান পাখি, সেই রাজহাঁস রানী, সাদা কুচি কুচি জামা আর জল জলে মুকুট পরে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। একদিন খুব সাহস করে তত্ত্বচান মাস্টারমশাইয়ের দিকে এগিয়ে গেল। পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও মাস্টারমশাইয়ের মাথা ভরা কোকড়ানো চুল ছিল। এগিয়ে গিয়ে তত্ত্বচান ওর দু হাত দুপাশে ছড়িয়ে দিয়ে রাজহাঁসের মতো ডানা ঝাপটাতে লাগলো। এরকম কি আমরা কোনোদিন করব না? ও জিজ্ঞেস করলো। কি কালো নাক, বড় বড় চোখ, হেডমাস্টার মশাইকে দেখতে ভারী সুন্দর লাগতো। এখানে আমরা ওই রকম নাচ করি না, উনি বললেন। সেই থেকে তত্ত্বচান নাচের ক্লাসে যাওয়া বন্ধ করে দিল। খালি পায়ে ব্যালের জুতো না পরে হাওয়ার মধ্যে লাফিয়ে লাফিয়ে ওঠার ব্যাপারটা ওর বেশ ভালো লাগতো সত্যি। মাঝে মাঝে হঠাৎ করে একটা কিছু পোজ নিয়ে দাঁড়িয়ে পড়লেও ভালোই লাগতো। কিন্তু ওর যে আসল ইচ্ছে ছিল ওরকম একটা জল জলে মুকুট পরে নাচার। সোয়ান লেক নিশ্চয়ই ভালো, মাস্টারমশাই বলেছিলেন, কিন্তু তুমি যদি নিজের খেয়াল খুশির মতন নাচার আনন্দটা অনুভব করতে পারতে আমার তাহলে খুব ভালো লাগতো। অনেক অনেক বছর পর তত্ত্বচান জেনেছিল যে ওর সেই মাস্টারমশাইয়ের নাম ছিল বাকু ইশি। বাকু ইশি জাপানে আধুনিক ব্যালের নৃত্য নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, জিওগাইওকা জায়গাটার নামকরণও উনিই করেছিলেন। জিওগাইওকা অর্থাৎ মুক্ত পাহাড়। আরও বড় কথা হলো সেই সময় ইশির বয়স নাকি ছিল 50 বছর। ভাবো একবার, 50 বছরের এক নৃত্যশিল্পী খুদে তত্ত্বচানকে নৃত্যে মুক্ত চিন্তা কেমন করে আনতে হয় তা শেখাতে চেয়েছিলেন। কৃষিকাজের মাস্টার মশাই। আজকের জন্য ইনি তোমাদের মাস্টার মশাই। তোমরা এর কাছে অনেক কাজ শিখবে। হেডমাস্টার মশাই একজন নতুন শিক্ষকের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিলেন। তত্ত্বচান ভালো করে তাকিয়ে দেখলো মানুষটাকে। প্রথমত ওর পোশাক আশাক কিছুই অন্য শিক্ষকদের মতো ছিল না। গেঞ্জির ওপরে একটা ছোট্ট ডুরে কাটা জ্যাকেট পরা, গলায় কোনো নেকটাই নেই, তার বদলে একটা গামছা ঝুলছে। নীল রঙের চাপা প্যান্টটাতে অজস্র তালি, পায়ে জুতো নেই, এক জোড়া আঙুল কাটা মোজা, নিচটাতে চামড়া দেওয়া, আর মাথায় একটা বেশ ভাঙাচোরা খড়ের টুপি। কুহুনবুৎসু মন্দিরের পুকুরটার পাশে ছেলেমেয়েরা সবাই জড়ো হয়েছিল। এই হচ্ছিল মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তত্ত্বচানের মনে হচ্ছিল মুখটা যেন চেনা চেনা, কোথায় দেখেছি। ও মনে করার চেষ্টা করতে থাকলো। মুখটা রোদে পুড়ে পুড়ে চামড়া কুঁচকে গেছে, সব কিছুই চেনা চেনা। মায়ের কোমর থেকে ঝুলানো কালো সুতা আর তাতে বাঁধা সরু পাইপটা পর্যন্ত। হঠাৎ মনে পড়ে গেল, তুমি রোজ নদীর ধারে মাঠটাতে কাজ করো না? ও খুশি হয়ে জিজ্ঞেস করলো। ঠিক বলেছ, দাঁত বার করে হেসে উত্তর দিলেন নতুন মাস্টার মশাই। হাসবার সময় ওর মুখটা যেন আরো কুঁচকে গেল। তোমরা তো সব সময় আমার মাঠের পাশ দিয়ে হাঁটতে যাও। ওই যে সর্ষের ক্ষেতটা দেখেছ, ওইটা গো। আরে আজকে তুমি আমাদের মাস্টার মশাই। সবাই হই হই করে উঠল। না গো না, খুব জোরে হাত নেড়ে আপত্তি জানালেন মাস্টার মশাই। আমি মাস্টার টাস্টার নই, আমি তো শুধু খেতে কাজ করি। তোমাদের ওই হেডমাস্টার বললেন তাই আসলাম আর কি। অবশ্যই অবশ্যই আজকে তোমাদের মাস্টার মশাই। আমাদের কাছে ও মাস্টার মশাই ছিল যিনি আমাদেরকে কৃষিকাজ শেখাবে। উনি অনুগ্রহ করে আজ তোমাদের সঙ্গে এই সময়টা কাটাতে এসেছেন। আজ তোমরা শিখবে কেমন করে মাঠে গাছ বুনতে হয়। পাউরুটি যিনি বানান তার কাছে যেমন তোমরা পাউরুটি বানাতে শিখতে পারো, ব্যাপারটা ঠিক তেমনই। তারপর নতুন মাস্টারমশাইয়ের দিকে ফিরে হেডমাস্টারমশাই বললেন, এবার তাহলে আপনি কাজ শুরু করে দিন। অন্যান্য প্রাথমিক স্কুলে কেবলমাত্র বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই শিশুদের পড়াবার দায়িত্ব পেয়ে থাকেন, কিন্তু মাস্টার কোবায়াশি এইসব নিয়ম মানতেন না। উনি মনে করতেন যে বাচ্চাদের হাতে করে প্রত্যক্ষভাবে কিছু শেখালে ওরা খুব ভালো করে তা শিখতে পারে। শুরু করি আমরা, কৃষিকাজের মাস্টারমশাই বললেন।
যেখানে ওরা জড়ো হয়েছিল, কুহুন বুৎসুর দিঘির ধারের ওই মাঠটা ছিল শান্ত, স্তব্ধ, ছায়া ঘেরা। হেডমাস্টার মশাই আগে থেকে একটা রেলগাড়ির ভাঙা কামরা ওখানে এনে দাঁড় করিয়ে রেখেছিলেন। তার মধ্যে ছেলে মেয়েদের চাষের সব যন্ত্রপাতি, কোদাল, শাবল রাখা ছিল। সবকিছু সুন্দর করে সাজানো ছিল ওই ভাঙা রেলগাড়িটার মধ্যে। ওদের চাষের জমির মাঝখানে শান্ত হয়ে দাঁড়িয়েছিল গাড়িটা। প্রথম কাজ আগাছা তোলা। কৃষিকাজের মাস্টার মশাই ছেলে মেয়েদের আগাছার ব্যাপারটা বুঝিয়ে দিলেন। কেমন করে একটা ফাঁকা জমি খুব সহজে আগাছায় ভরে যায়, আগাছা নির্মূল করা কতটা কঠিন কাজ, আগাছার ভেতরে কত রকম দুষ্টু পোকারা লুকিয়ে থাকে, আগাছারা কেমন ফসলের জমির সব রস শুষে নেয়, এই সব কথা। কথা বলতে বলতে উনি 2 হাত দিয়ে আগাছা তুলে ফেলে দিতে থাকলেন। এক মুহূর্তের জন্যেও ওর হাত থামছিল না। ছেলে মেয়েরা ওর দেখা দেখে আগাছা তুলতে লাগলো। তারপর ওদের মাটি কোপাতে শেখালেন মাস্টার মশাই। তারপর জমিটাকে ছোট ছোট অংশে কেমন করে আল দিয়ে ভাগ করতে হয় সেই কাজটা শেখালো। তারপর সার দিতে শিখলো ওরা। চাষের সমস্ত কাজে মাস্টার মশাই হাতে করে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে ওদের শেখাতে লাগলেন। একটা সাপ হঠাৎ মাথা তুলে তাচানের হাতে প্রায় কামড়েই দিয়েছিল। তাচান তুত্তচানের চেয়ে একটু উঁচু ক্লাসে পড়তো। মাস্টার মশাই ওকে আশ্বস্ত করে বলল, ওই সাপ কামড়ায় না, ওই সাপে বিষ নেই, তুমি ব্যথা না দিলে ও ব্যথা দেবে না। কৃষিকাজ শেখানোর সঙ্গে সঙ্গে মাস্টার মশাই ওদের পোকা মাকড়, প্রজাপতি, পাখি আর নানান প্রকৃতির রূপ আরো কত সব কথা বুঝিয়ে বলেছিলেন। ওর সুঠাম হাত দুটি দেখে বোঝা যাচ্ছিল যে উনি সবকিছুতেই অভিজ্ঞতা থেকে শিখেছেন। কৃষিকাজের মাস্টারমশাইয়ের সাহায্যে জমিটা চষে নিয়ে ফসল লাগাতে লাগাতে ছেলেমেয়েরা সবাই ঘেমে চুপচুপে হয়ে গিয়েছিল। প্রায় গোটা মাঠটাই সমানভাবে চাষ করা হয়েছিল। সেদিন থেকে সেই কোহনবুৎসী কৃষকটি ছেলে মেয়েদের কাছে এক অন্য মানুষ হয়ে গিয়েছিল। দূর থেকে ওকে দেখতে পেলেই সবাই চেঁচিয়ে উঠত, ওই যে আমাদের কৃষিকাজের মাস্টার মশাই। আর যখনই মাস্টারমশাই কাছে একটু বাড়তি সময় থাকতো এবং সার থাকতো, তখনই সেটা এনে ছেলে মেয়েদের মাঠে বিছিয়ে দিতেন তিনি। দিব্যি হচ্ছিল ওদের ফসল। প্রতিদিন ছেলে মেয়েদের কেউ না কেউ মাঠে গিয়ে দেখে আসতো কত দূর কি হলো। এসে হেডমাস্টার মশাই আর অন্য সকলকে খবর জানাতো। নিজের হাতে লাগানো বীজের গাছ হয়ে ওঠা প্রকৃতির এই বিস্ময় ওরা বেশ অনুভব করতে পারছিল। যখনই ওরা 2-3 জন একসাথে হতো, এ কথা সে কথার আবশ্যম্বী ভাব ফসলের মাঠের প্রসঙ্গ চলে আসতো। পৃথিবীর নানা প্রান্তে তখন নানা রকম ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে, কিন্তু তারই মধ্যে তোমইয়ের শিশুরা যখন ওদের একটুখানি ফসল নিয়ে কথা বলতো, তখন সেই ছোট্ট মাঠের প্রশান্তি ওদের যেন ঘিরে ফেলতো। খোলা প্রান্তর রন্ধনশালা। একদিন স্কুলের ছুটির পর কারো সঙ্গে একটাও কথা না বলে তোত্তোচ্যান সোজা জিওগাইওকা স্টেশনে ছুটে গেল। যেতে যেতে ও কেবল একটাই কথা বিড়বিড় করে বলে চলেছিল, বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর রন্ধনশালা, বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর রন্ধনশালা। ভারী শক্ত শক্ত সব কথা। ছোট একটা মেয়ের জন্য তো বটেই। রাগুকো নাটকে এই রকমই একটা ভয়ানক শক্ত কথা ছিল। গল্পটা খুব মজার। একটা লোকের একটা খুব লম্বা নাম ছিল। একবার সে খুব বিপদে পড়েছিল। তখন শত্রুর হাত থেকে বাঁচাতে এসে উদ্ধারকারীরা তাকে তার নাম জিজ্ঞেস করেছিল। এমন লম্বা নাম যে পুরোটা বলার আগে উদ্ধারকারীরা এই লোকটাকে কুয়োর জলে ফেলে দিয়েছিল। তোত্তোচ্যান বারবার মনে মনে বজ্রপাত জলপ্রপাত, বজ্রপাত জলপ্রপাত বলে চলেছিল, পাছে ভুল হয়ে যায়। এমন সময় কেউ যদি ওর কানের কাছে এসে সেই লোকটার ইয়া লম্বা নামটা পড়তে শুরু করতো, যুগেমু যুগেমু, তাহলেই হয়েছিল আর কি। নির্ঘাত বজ্রপাত জলপ্রপাতের সবটাই ওর গুবলেট হয়ে যেত। অন্যদিন পথে জল কাদা থাকলে তার উপর দিয়ে লাফ দেওয়ার সময় তোত্তোচ্যান এই এক লাফ বলে একটা ডাক দিয়ে ওঠে। কিন্তু আজ সে একবারে শান্ত হয়ে রইল।
বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর, রন্ধনশালা, নামতা পড়ার মতন করে বলে চলেছে তো চলেছেই। ভাগ্যে সেদিন ট্রেনে ওকে কেউ বিরক্ত করেনি, আর ও এদিকে ওদিকে তাকিয়ে ফেলেনি। নতুবা নতুন কিছু দেখে ফেললেই ওর মুশকিল হয়ে যেত, তখন ওকে সেই জিনিসটা পরীক্ষা করতে হতো। আরে ওটা আবার কি বলে একবার ডেকেও উঠতে হতো। স্টেশনে নেমে বেরোতে যাবে এমন সময় রেলেরই এক পরিচিত কর্মী ওকে ডেকে বলল, কি হয়ে গেল স্কুল? একটু হলেও উত্তর দিয়ে ফেলেছিল আর কি। এমন সময় নিজেকে কোনো রকম সামলে নিয়ে ভদ্রলোককে একটু হাত নেড়ে ও বাড়ির দিকে দিল এক ছুট। বাড়ির দরজায় পৌঁছেই তত্ত্বচান চিৎকার করে মাকে জানালো, বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর, রন্ধনশালা। প্রথমটায় মা ভাবলেন মেয়ে বুঝি জুডো খেলার কোনো চাল শিখে এসেছে, কিংবা হয়তো সেই 47 জন রণিন যোদ্ধা সংক্রান্ত কিছু একটা বলছে। তারপর হঠাৎ কথাটার মানে স্পষ্ট হয়ে গেল মায়ের কাছে। জিওগাইওকা 3টে স্টেশনের পরে তোদেরকি স্টেশন, তার কাছেই একটা খুব সুন্দর বেড়াবার জায়গা আছে, তার নাম তোদোরকি রেইকুকো, অর্থাৎ বজ্রপাত, জলপ্রপাত। পুরনো টোকিও শহরের একটা বিখ্যাত জায়গা ওটা। একটা ঝর্ণা, একটা নদী, আর খুব সুন্দর একটা বন। আর খোলা প্রান্ত রন্ধনশালা মানে নিশ্চয়ই তোময়ের ছেলেমেয়েরা ওখানে গিয়ে রান্না করবে। ওরে বাবা, কি কঠিন কঠিন সব শব্দ! কিন্তু দিব্যি পারে তো ছোটরা এইসব কথা শিখতে। এই বজ্রপাত, জলপ্রপাত এর কবল থেকে বেরোতে পেরে তত্ত্বচান যেন হাফ ছেড়ে বাঁচল। তখন ও মাকে গোটা ব্যাপারটা বুঝিয়ে বলল। আগামী শুক্রবার সকালবেলায় ওরা সবাই স্কুলে জড়ো হবে। একটা স্যুপ খাবার বাটি, একজোড়া চপস্টিক আর 1 কাপ চাল নিয়ে যেতে হবে সকলকে। হেডমাস্টার মশাই বলেছেন যে 1 কাপ চাল থেকে 2 বাটি ভাত হয়। তত্ত্বচান মনে মনে করে বলল, ওরা শুয়োরের মাংস দিয়ে স্যুপ বানাবে, তাই একটু সবজি আর মাংসও নিয়ে যেতে হবে। আর চাইলে বিকেলে খাবার জন্য টুকিটাকি যাই হোক কিছু একটা নিয়ে যেতে পারে। এরপর কয়েকটা দিন তত্ত্বচান খুব মায়ের গায়ে গায়ে লেগে থাকলো, আর ভালো করে দেখে নিল কেমন করে মা তরকারি কাটেন, কেমন করে গরম কোনো বাসন ধরেন, কেমন করে ভাত বাড়েন। এইসব দেখতে ওর দারুণ লাগতো। কিন্তু সবচেয়ে ভালো লাগতো যখন কোনো গরম ঢাকনাতে মায়ের হাত পড়ে যেত। অমনি মা উফ কি গরম বলে কানের লতিটা ধরে ফেলতেন। এটা দেখতে তত্ত্বচানের দারুণ লাগতো। কানের লতিগুলো অনেক ঠান্ডা থাকে, মা ওকে বলেছিলেন। তত্ত্বচানের মনে হয়েছিল মা যেহেতু বয়সে অনেক বড় আর অনেক বেশি অভিজ্ঞ, তাই নিশ্চয়ই এভাবে কানটা ধরতে পারেন। নিজের মনেও ঠিক করে ফেলল যে বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্ত রন্ধনশালাতে গিয়ে ও ওরকম করে গরম কিছু ধরে ফেলার পর কানের লতিতে হাত ঠেকাবে। শেষ পর্যন্ত শুক্রবার সকাল তো এলো। ট্রেন থেকে নেমে বজ্রপাত, জলপ্রপাতে পৌঁছে বনের ভেতরে ঢোকার পর হেডমাস্টার মশাই ওদের সকলকে ভালো করে দেখে নিলেন। উঁচু উঁচু গাছের পাতার ভেতর দিয়ে সূর্যের আলো এসে পড়েছিল বনের মেঝের ওপর। সেই আলোতে ছোটদের মুখগুলো খুব উজ্জ্বল দেখাচ্ছিল। ওদের পিঠের ব্যাগগুলোর পেট ফুলে গিয়েছিল। হেডমাস্টার মশাই সেটা খেয়াল করলেন। ওরা অপেক্ষা করছিল উনি কি বলবে তা শোনার জন্য। ওদিকে পেছনে ঝর্ণাটা ঝরঝর করে ঝরে চলেছিল, আশ্চর্য সুন্দর তালে তালে। শোনো, হেডমাস্টার মশাই বলতে শুরু করলেন, প্রথমেই আমরা কতগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে যাব। তারপর মাস্টার মশাই আর দিদিমণিরা যে ইটগুলো সঙ্গে এনেছেন তা দিয়ে কতগুলো উনুন বানাবো। তোমরা কয়েকজন চাল ধুয়ে ভাত চড়াতে পারো। ভাত হয়ে গেলে আমরা স্যুপটা বানাবো। ঠিক আছে, এবার শুরু করি। ছেলেমেয়েরা 10-20 নারী ভুড়ি দলে ভাগ হয়ে গেল। কেবল 50 জন মতন ছিল বলে ওরা সহজেই 6টা ছোট দল করে ফেলল। তারপর মাটিতে গর্ত খুঁড়ে ইট দিয়ে তার চারপাশে বেড়া দিয়ে দিল। তার উপরে লোহার শিক সাজিয়ে দিল যাতে রান্নার বাসনটা রাখা যায়। এবার কেউ কেউ গেল বন থেকে জ্বালানি কাঠ কুড়োতে, আর কেউ গেল ছোট্ট নদীটাতে চাল ধুতে। ওরা নিজেরাই নিজেদের মধ্যে সব কাজ ভাগাভাগি করে নিল। তত্ত্বচান বলল যে ও স্যুপের দায়িত্বটা নিতে চায় এবং সবজি কাটতে চায়। ওর চেয়ে 2 ক্লাস ওপরে একটা ছেলেও সবজি কাটার কাজটা পেল, কিন্তু ছেলেটি হয় বড় বেশি বেশি টুকরো করে ফেলেছিল,
নয়তো বেশি ছোট করে হিজিবিজি করে দিচ্ছিল। তাই বলে ওর উৎসাহে কোনো ঘাটতি ছিল না। উত্তেজনায় ওর নাকের ডগাটা ঘাম চকচকে হয়ে গিয়েছিল। তত্ত্বচ্যান তো মায়ের মতন সুন্দরভাবে সবার আনা বেগুন, আলু, পেঁয়াজ, বারডোকের শিকড় সব কেটে ফেলল। ওর কাটাটা ঠিক মাপ মতন হয়েছিল। এমনকি ওর বেগুন আর শশা খুব পাতলা পাতলা করে কেটে তাতে নুন মাখিয়ে দিব্যে একটা আচারও তৈরি করে ফেলল। আবার ছেলেমেয়েরা যখন তাদের কাজ নিয়ে হিমশিম খাচ্ছিল, তখন ও তাদের উপদেশও দিতে লাগলো, এই করো ওই করো বলে। তত্ত্বচ্যানের সত্যিই নিজেকে বেশ মা মা মনে হচ্ছিল। ওর আচারটা দেখে সবাই বেশ অবাক হলো। তখন ও বিনয় সুরে বলল, এই ভাবলাম একটু চেষ্টা করে দেখি একটা আচার বানাতে পারি কিনা। মাংসের শুরুয়াটা রান্না করার সময় সবাই নানা রকমের সব মতামত জানাতে শুরু করলো। এ বেলা আহ, ও বলে আহ, হা হা হি হি, সবাই তো হেসে গড়িয়েই পড়ছিল। বনের পাখিরাও কিচিমিচির করে উৎসবের আনন্দে যোগদান করেছিল। ইতিমধ্যে নানান উনুন থেকে নানান রকমের চমৎকার লোভনীয় সব গন্ধ ভেসে আসছিল। এর আগে কেউই তেমন করে কোনো কিছু রান্না করতে দেখেনি। উনুনের আঁচ কমানো বাড়ানো এইসবও কখনো দেখেনি, করেও নি। টেবিলের ওপর তৈরি খাবার দেখেছে, কেউ আবার খাবার বেড়ে দিয়েছে আর ওরা স্রেফ সেই খাবারটাই খেয়েছে। রান্না করার যে তৃপ্তি, চোখের সামনে সব উপকরণের চেহারা পাল্টে যেতে যেতে দেখা, আনন্দ আর আশঙ্কা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা ছিল ওদের কাছে। অবশেষে প্রত্যেক উনুনেরই আঁচ নেভানোর সময় এলো। হেডমাস্টারমশাই বললেন যে এবার সবাই ঘাসের ওপর জায়গা করে গোল হয়ে বসবে। প্রত্যেক দলের সামনে এক বাটি স্যুপ আর এক বাটি ভাত রাখা হলো। কিন্তু তত্ত্বচ্যান তো কিছুতেই ওর দলের স্যুপের বাটিটাকে সরাতে দেবে না। মায়ের মতন করে ও কানের লতিতে হাত রেখে বলতে হবে না। তাই হাত দিয়ে স্যুপের ঢাকনাটা সরিয়ে বেশ আত্মসচেতনভাবে তত্ত্বচ্যান বলে উঠল, উফ কি গরম, বলেই দুটো হাত দিয়ে দুটো কানের লতি চেপে ধরলো। এটা করার পর ও স্যুপটা নিয়ে যাবার অনুমতি দিল। বাকি সবাই ভাবছিল হচ্ছেটা কি। এই কান চেপে ধরা দেখে কেউই তেমন অভিভূত হলো না। তা কেউ কিছু ভাবুক না ভাবুক, তত্ত্বচ্যানের কিন্তু ব্যাপারটা খুবই ভালো লেগেছিল। সবার দৃষ্টি তখন ভাত আর স্যুপের বাটির উপরে। খিদেও লেগেছিল প্রচুর। আর সবচেয়ে বড় কথা হলো, এ তো ওদের নিজেদের রান্না করা খাবার। চিবিয়ে খাওয়ার গানটা গেয়ে খেতে পেয়ে আমি ধন্য হয়েছি প্রার্থনাটুকু সেরে নিয়ে ওরা খাওয়া দাওয়া শুরু করলো। খানিক বাদে সব চুপচাপ। কেবল দূর থেকে ঝর্ণার ঝরঝর কলকল শব্দ শোনা যাচ্ছিল। তুমি সত্যিই খুব ভালো মেয়ে জানো, তুমি কিন্তু সত্যিই খুব ভালো মেয়ে। যখনই তত্ত্বচ্যানকে দেখতেন তখনই এই কথাটা বলতেন হেডমাস্টার মশাই। আর কথাটা শোনা মাত্র তত্ত্বচ্যান খুশি হয়ে একটু লাফিয়ে হেসে উঠে বলতো, জানি আমি সত্যিই খুব ভালো মেয়ে। কথাটাও মনে মনে বিশ্বাস করত। ভালো মেয়ে তো নিশ্চয়ই, অনেক দিক থেকেই ও খুব ভালো একটা মেয়ে। সবার সঙ্গে সুন্দর ব্যবহার করত, এগিয়ে গিয়ে সবাইকে সাহায্য করত, বিশেষ করে ওর দুর্বল প্রতিবন্ধী বন্ধুদের। সব সময় ওদের আগলে আগলে রাখতো। অন্য স্কুলের কেউ যদি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করত বা ওদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করত, অমনিও ঝাঁপিয়ে পড়ে ওদের সঙ্গে ঝড়গা মারামারি করে আসতো। যদিও তার জন্য অনেক সময় ওকে কাঁদতে কাঁদতে ফিরতে হতো। তবুও এত সব ভালো কাজ করা সত্ত্বেও ও যে কতবার কত রকম ঝামেলায় জড়িয়ে পড়তো, সেটা ভাবলে অবাক হতে হয়। ওর শিক্ষকরা সবাই তাই মনে করত। যখনই ও নিজের কৌতূহল মেটাতে যেত, তখনই ও নতুন কিছু একটা দেখত। তখনই ও নতুন কিছু না কিছু একটা গোলমাল করে ফেলতো। বেনি দুটোকে বগলের তলায় ঢুকিয়ে কেবল তার ডগাটুকু বের করে ও স্কুলের সকালবেলায় সবাই গিয়ে হাজির হতো। ভাবো একবার, একদিন ওদের রেলগাড়ি ক্লাসরুমটা ঝাড় দেওয়ার দায়িত্ব পড়েছে তত্ত্বচ্যানের। ঝাড় দেওয়া হয়ে গেলে পরেও কামরার কোনায় বসে যে একটা ঢাকনার মতো জিনিস ছিল, সেটা তুলে নিচের গর্তটার মধ্যে সব ধুলো ঢুকিয়ে দিল। পরে আবার ঢাকনা বন্ধ করা যায় কিনা, কি যে ঝামেলা হয়েছিল সেদিন আর কি বলবো। আর একবার কে যেন ওকে বলেছিল যে কাঁচা মাংস নাকি আকশি দিয়ে ঝুলিয়ে রাখতে হয়। অমনি তত্ত্বচ্যান ওদের ব্যায়ামের ঘরে গিয়ে উঁচু একটা শিক থেকে এক হাত দিয়ে ঝুলে পড়ল। ওইভাবেও বহুক্ষণ ধরে ঝুলে রইল।
যতক্ষণ না একজন দিদিমণি ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি হচ্ছে। আজকে আমি এক টুকরো কাঁচা মাংস হয়ে গেছি, ঝুলন্ত অবস্থা থেকে বলে উঠল তোত্তচান। কিন্তু যেই না বলা অমনিও হাত ফসকে দুম করে নিচে পড়ে গেল। এত জোরে পড়েছিল সে যে বুকে চোট পেয়েছিল, সারাদিন কথাই বলতে পারেনি। আর সেই যে বাথরুমের ট্যাঙ্কে পড়ে যাওয়ার ঘটনাটা, সেটা তো আগেই বলেছি। এইভাবে না প্রায় নানান গোলমাল বাঁধাতো তোত্তচান, আর কেটে ছড়ে একসা হতো। তবু হেডমাস্টার মশাই কিন্তু কোনোদিন ওর বাবা মাকে তলব করেননি। অন্য বাচ্চাদের ক্ষেত্রেও একই নিয়ম ছিল। স্কুলের ব্যাপার সব সময় হেডমাস্টার মশাই স্কুলেই মিটিয়ে দিতেন। যেমন করে উনি প্রথম দিন 4 ঘন্টা ধরে তোত্তচানের বকর বকর শুনেছিলেন, তেমন করেই যে কোনো শিশুর বক্তব্য শুনতেন তিনি। কখনো কোনো ভুল করে ফেলে অজুহাত দিতে চাইতো না, যদিও সেটা শুনতে পারতেন। যদি কেউ কোনো সত্যিকারের অন্যায় করে ফেলতো আর করে বুঝতো যে কাজটা করা তার ঠিক হয়নি, তখন উনি বলতেন, এবার তাহলে তোমার ক্ষমা চাইতে হবে। তোত্তচান সম্পর্কে অভিভাবক এবং শিক্ষকদের নালিশ নিশ্চয়ই হেডমাস্টার মশাইয়ের কানে গিয়ে পৌঁছতো। সেই জন্যই যখনই উনি সুযোগ পেতেন তখনই একবার তোত্তচানকে বলে দিতেন, জানো তো, তুমি কিন্তু সত্যিই খুব ভালো একটা মেয়ে। বড়রা কেউ যদি কথাটা শুনতো তাহলে ঠিকই বুঝতে পেত সত্যির উপরেই জোর দেওয়ার আসল অর্থটা কি। হেডমাস্টার মশাই নিশ্চয়ই তোত্তচানকে এরকম কিছু একটা বলতে চাইতেন। কেউ কেউ হয়তো মনে করতে পারে যে তুমি খুব একটা ভালো নও, কিন্তু তোমার মনের ভেতরটা মোটেও খারাপ নয়। তোমার মধ্যে অনেক ভালো গুণ আছে, সেটা আমি খুব ভালো করে জানি। হায় রে, এই আসল কথাটা তো তোত্তচান কত বড় হয়ে বুঝেছিল। তবুও এক কথাটার কোনো অর্থ অবশ্য ওর কানে পৌঁছতো। ওর মধ্যে একটা বোধ তৈরি হয়েছিল যে ও একটা ভালো মেয়ে। যখন মনে মনে কিছু একটা দুষ্টুমির কথা ভাবতো, তখনও এই কথাটা ওর কানে বাজতো। মাঝে মাঝে নানান কীর্তির কথা ভাবতে গেলে ওর নিজেরই মনে হতো, হায় ঈশ্বর। সোসাকু কোবায়াশি বারবার তোত্তচানকে কথাটা বলতেন, জানো তো, তুমি কিন্তু সত্যি খুব ভালো একটা মেয়ে। এই কথাটার হয়তো ওর জীবনকে একটা নতুন দিশা দিয়েছিল।